হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারির গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। মিস্টার শাহিদ দাঁড়িয়ে আছেন একটা গাছের নিচে। আকাশটা বেশ রংচঙ্গা, হাঁস রোদটাও বেশ পড়ছে। শাহিদ সাহেব ঘেমে একদম চুপসে গেছেন, কপাল বেয়ে ঘামের পানি পড়ছে। রাস্তাটার দিকে তাকালেন, রাস্তাটা বেশ নিস্তব্ধ, কোলাহল থেকে বেশ দূরে, লোক সমাগম খুব কম এই রাস্তাটায়। তার থেকে কিছুটা দূরে তাকালেন, সেখানে পড়ে রয়েছে কিছু নিস্তব্ধ দেহ, যার কোনোটিতেই প্রাণের অস্তিত্ব নেই। রক্তের লাল রংটা শুকিয়ে কালচে রং ধারণ করেছে, দেখতে বেশ বিটঘুটে লাগছে। মন্ত্রীর লাশটার দিকে তাকালেন তিনি। মন্ত্রীকেই সবচেয়ে বেশি ভয়ঙ্করভাবেই মারা হয়েছে। মন্ত্রী সাহেবের মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বেশ কিছু দূরে পড়ে রয়েছে, বেশ বিটঘুটে লাগছে দেহটা। গাছের ছায়া থেকে বের হয়ে ধীর পায়ে হেঁটে মাথাটার দিকে গেলেন তিনি। মুখটা হা হয়ে রয়েছে, হয়তোবা খুন করার পর মাথাটা দেহ থেকে আলাদা করা হয়েছে। দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ায় মাথাটা থেকে বেশ কিছু দূরে দেখতে পান সিগারেটের কিছু অংশ। সেগুলো তুলে নেন তিনি, প্যাকেট করে পাঠিয়ে দেন পরীক্ষা করার জন্য। ফোনটা প্যান্টের পকেট থেকে হাতে নিয়ে কানে ধরলেন তিনি। কমিশনার সাহেব বলে উঠলেন, স্যার আসসালামু আলাইকুম। কমিশনার সাহেব কল করেছেন। ফোনের ওপাশ থেকে কমিশনার সাহেব বলেন, আরে মিয়া, আপনার সালাম আপনার কাছে রাখেন। কি ডিউটি করছেন আপনি? প্রতিদিন আপনার এলাকায় একটা করে খুন হচ্ছে। আপনার জন্য আমাকে উপর মহল থেকে চাপ দিচ্ছে। কাল মন্ত্রীকে মেরেছে, আজকে আমাকে মারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? কি করছেন আপনারা? স্যার আমরা যথাসম্ভব চেষ্টা চালাচ্ছি খুনিকে ধরার জন্য, কিন্তু স্যার কোনোভাবে তাকে ধরতে পারছি না। আমি কিছু শুনতে চাই না। দরকার হলে নজরদারি বাড়িয়ে দিন, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিন, ফোর্স লাগলে ফোর্স আরও বাড়িয়ে দিন। তারপরেও খুনিকে জীবিত অবস্থায় ধরতে হবে। ওকে স্যার, উই উইল ট্রাই দিস। হুম। ফোনটা কেটে গাঢ় করে নিঃশ্বাস নিলেন তিনি। 5-6 মিনিট পর আবারও একটা কল আসে তার ফোনে। বিরক্ত নিয়ে কলটা ধরেন তিনি। হ্যালো, ওপাশ থেকে কেবল হাসির শব্দ শোনা যাচ্ছে। আপনি কে বলুন তো? এমনি মেজাজটা খারাপ আছে, তার উপর আপনি কলতে হাসছেন। আপনার নাম কি? ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না, কেবল আরও ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বেশ বিরক্তিবোধ করলেন তিনি। তারপর শান্ত গলায় বললেন তিনি, এই যে ভাই, কে আপনি? পরিচয়টা দিন। অযথা আমার সময় নষ্ট করছেন কেন? ওপাশ থেকে ভরাট গলায় কেউ বলে উঠল, হয়তো কারো মৃত্যু দ্রুত। কেমন আছেন আপনি? কেন কল করেছেন সেটা আগে বলেন। ও হ্যাঁ, আমি কাল রাতে মন্ত্রীকে খুন করেছি। ও সরি, আমি না, আমার ওই কাল মন্ত্রীকে খুন করেছি। আমাদের জীবিত অবস্থায় ধরার জন্য আপনাকে কমিশনার সাহেব বলেছেন। যদি বলি আজকে কমিশনার সাহেবের শেষ দিন, তাহলে কেমন হবে? ও, তাহলে তুই? তোর খুব কাছাকাছি এসে গেছি, খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে। আর তুই কমিশনারকে মারতে পারবি না। আমি যাকে কমিটমেন্ট দিয়েই সেটা আমি পূরণ করি। আর আমি তাকে কমিটমেন্ট করেছি আজকে কমিশনারকে খুন হবে, কোনো আততায়ীর হাতে। এটা আমার কমিটমেন্ট। পারলে বাঁচিয়ে নিস তোর কমিশনারকে। কথাগুলো বলে কলটা কেটে দেয় ব্যক্তিটা। শাহিদ সাহেব হাবিলা রমিজকে জোরে ডাক দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে রমিজ দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। রমিজ, এই নাম্বারটা ট্র্যাক করতে বলো যত তাড়াতাড়ি সম্ভব। এই নাম্বারের ফুল ডিটেলস আমার সামনে যেন পাই। জি স্যার। শাহিদ সাহেব পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরালেন। একসাথে কয়েকটা টান দিয়ে উপরে ধোঁয়া ছেড়ে দেন। কি মনে করে আবারও লাশগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। একটা লাশের পাশে কাপড়টা হালকা খুলে বুকের দিকে তাকালেন। বেশ অবাক হলেন তিনি। দেখতে পান সেখানে বেশ ধারালো কোনো কিছু দিয়ে কিছু একটা লেখা হয়েছে। পকেট থেকে টিস্যু নিয়ে জায়গাটা পরিষ্কার করলেন তিনি। লোকটার বুকের ডান পাশে লিখেছে ব্ল্যাক কবরা। নামটা দেখে চমকে যান তিনি। নামটা কোথাও যেন শুনেছেন তিনি, কিন্তু মনে করতে পারছেন না এখন। বেশ কয়েকবার মনে মনে শব্দটা হারালেন তিনি। হঠাৎ মনে পড়ল তিনি অফিসের পুরনো কেসের ফাইলটাতেই নামটা পড়েছেন। রমিজকে এই দিকটা দেখতে বলে দ্রুত থানায় চলে গেলেন তিনি। অফিসে এসে হাবিলদারকে ডেকে পাঠালেন তিনি নিজ রুমে। মাথাটা নিচু করে বসে আছেন তিনি। হাবিলদার রফিক এসে দাঁড়ালেন। স্যার ডাকছিলেন? হ্যাঁ, আমার জন্য ককাপ, ব্যাক কপি আর শোভা পুরনো কেসের ফাইলগুলো নিয়ে আসো। জি স্যার। হুম। রফিক চলে যায়, ভাবতে থাকলেন। মন্ত্রী সাহেবের সাথে এদের কিসের শত্রুতা রয়েছে, যার জন্য ওনাকে এমনভাবে মারা হয়েছে? পরক্ষণই কমিশনারকে কল করেন তিনি,
কিন্তু ওপাশ থেকে বলা হচ্ছে আপনার ডাকলিখিত নাম্বারটা এই মুহূর্তে বন্ধ আছে। হাবিলদার রফিক পুরনো সব ফাইল আর নথিপত্র নিয়ে রুমে আসলেন। সেই সব রেখে আবারও কফি আনতে চলে গেলেন। মিসেস শাহিদ ভাবনায় বিভোর। কেন এত এত খুন হচ্ছে এই 5-6 মাসে? আবারও কি কোনো বড় গ্যাং জন্ম নিয়েছে এই শহরে? ব্ল্যাক কোবরা গ্যাংটা কি আবার সক্রিয় হয়েছে? তাহলে তো পুরো শহরটা জমালায় পরিণত হবে। একে একে কয়েকটা ফাইল চেক করলেন তিনি। সব পুরনো কেসের ফাইল, যে সব অসমাপ্তই রয়ে গেছে। একে একে বেশ অনেকগুলো ফাইল দেখে নিলেন তিনি, কিন্তু কোনোটাতে খোঁজ পেলেন না তিনি। এরই মধ্যে রফিকও কফি নিয়ে হাজির। রফিককে খোঁজার কথা বলে কফির কাপটা হাতে নিয়ে বেলকুনির দিকে চলে গেলেন তিনি। অনেক কিছু ভেবে চলছেন, যে ভাবনাগুলোর হয়তো শেষ নেই, নেই কোনো উত্তর, সব যেন ধোঁয়াশা। কফির কাপে চুমুক দিয়ে দূর আকাশের পানে তাকালেন। কিছুক্ষণ পর সূর্যটা অস্তনমিত হবে। নারুরঙার রক্তিম সূর্যটা তার লাল আভাটা ছড়িয়ে ডুবতে চলেছেন। রফিকের আওয়াজ শুনতে পেলেন। রুমের দিকে এগিয়ে গেলেন। রফিকের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালেন তিনি। মিস্টার শাহিদ রুমে এসে চেয়ারে বসে থাকা রফিকের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালেন। স্যার, আপনি যে গ্যাংটার নাম বলেছিলেন সেই গ্যাংটার উপর বেশ অনেকগুলো কেস ফাইল হয়েছে। সবগুলো কেসেই বড় বড় শিল্পপতি নেতার খুন হয়েছে। স্যার, আরও একটা কথা শুনে অবাক হবেন, প্রত্যেকটা কেসে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি, যেন ফুল প্ল্যানিং করে খুন করা হয়েছে। সবগুলো কেসেই সব প্রমাণ লুটপাট করা হয়েছে খুব নির্ভুলভাবে। স্যার, আরও একটা কথা শুনে আরও অবাক হবেন, প্রত্যেকটা কেসেই অর্ধেকে এসে বন্ধ হয়ে গিয়েছে, হয় প্রমাণের অভাবে, না হয় উপরে মহলের চাপে। স্যার, গ্যাংটার কার্যকলাপ বেশ কঠিন। আমি যতটুকু পড়ে জেনেছি তা হলো গ্যাংটা ছিল 3টি ছেলের, যারা গ্যাংস্টার ছিল গ্যাংস্টার। কিন্তু স্যার, গত 3 বছরে গ্যাংটার হাতে কোনো খুন হয়নি। স্যার, বিষয়টা বেশ জটিল লাগছে। আচ্ছা, তুমি এখন আসো। আর হ্যাঁ, গ্যাংটার উপর যতগুলো কেস ফাইল হয়েছে সবগুলো কেসের জিডি কপিগুলো আমার সামনে আনাও। জি স্যার। এখন যাও। রফিক চলে যাওয়ার পর চেয়ারে গিয়ে বসলেন। মাথাটা নিচু করলেন তিনি। চোখ বন্ধ করে প্রথম থেকে সব ঘটনাগুলো মনে করার চেষ্টা করতে লাগলেন তিনি। হয়তো এইসব খুনগুলোর মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে, না হলে প্রত্যেকটা খুন কেন একইভাবে করা হয়েছে? হয়তো একটা খুন অন্য একটা খুনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত। হঠাৎ করে মনে পড়লো আরিফের খুনের ব্যাপারটা। আরিফের খুনটা অন্য খুনগুলোর সাথে মিলে না। আরিফকে খুন করার পর দেহ থেকে মাথাটা আলাদা করা হয়নি। আচ্ছা, খুনটি কি অন্য কেউ করেছে? হয়তো বা হ্যাঁ, অথবা না। রাসেল নামের ছেলেটা বলেছিল সে ব্ল্যাক কুইন নামে ডাকতে শুনেছিল আরিফকে, যে একটা মেয়ে। আচ্ছা, মেয়েটা কি গ্যাংস্টার কেউ? যদি গ্যাংটার লোক হয় তাহলে আরিফ কেন ব্ল্যাক কুইন নামে ডেকেছিল মেয়েটিকে? মাথাটা আজ বড্ড যন্ত্রণা করছে শাহী সাহেবের। আর কিছু ভাবতেই পারছেন না তিনি। কেসটা যত জটিল মনে করেছিলেন তার থেকে আরো বেশি মারাত্মক জটিল মনে হচ্ছে যেন। মুখে একটা সিগারেট নিয়ে বেলকুনির দিকে চলে গেলেন। সিগারেট জ্বালিয়ে একসাথে কয়েকটা টান দিয়ে একসাথে ধোঁয়াগুলো ছেড়ে দিলেন। ঠান্ডা বাতাস বইছে, চারিদিকে বেশ নিস্তব্ধ পরিবেশ। দূরের একটা গাছের দিকে তাকালেন তিনি। দেখলেন গাছটার ডালপালা জুড়ে জোনাকি পোকারা উড়াউড়ি করছে। দূর থেকে মনে হচ্ছে যেন গাছটায় বেশ সুন্দর করে লাইটিং করা হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছে গাছটাকে। এক ধানে তাকিয়ে আছেন। মাথার মধ্যে তখন মন্ত্রীর খুন হওয়ার ঘটনাটাই চলছে। রফিককে জোরে ডেকে এক কাপ কড়া করে রং চা দিতে বললেন তিনি। দূর আকাশের আজ চারটা পূর্ণাঙ্গভাবে উঠেছে। চাঁদের আলোয় আজ আকাশটা বেশ পরিষ্কার লাগছে। হয়তো আজ আর বৃষ্টি আসবে না। রফিক রং চাটা নিয়ে বেলকুনিতে এসে দাঁড়ায়। শাহী সাহেবকে তার বেশ ভালো লাগে। লোকটা স্পষ্টভাষী, আত্মসম্মান বোধ সম্পূর্ণ। লোকটাকে কখনো মাথা গরম করে কথা বলতে দেখেননি তিনি। সব সময় ঠান্ডা মাথায় শান্তশিষ্টভাবে কথা বলেন তিনি। স্যার, আপনার চাটা। শাহী সাহেব এতক্ষণ গাছটার দিকে তাকিয়েছিলেন তিনি। রফিকের ডাক শুনে তার দিকে তাকালেন। শান্ত কণ্ঠেই বললেন, ও হ্যাঁ, দাও। রফিক রং চার কাপটা হাতে দিয়ে বললেন, স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। শাহী সাহেব চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিলেন। রফিকের কথা শুনে তার দিকে তাকালেন। হ্যাঁ, বলো। স্যার, মন্ত্রী সাহেব লোকটা ভালো ছিলেন না। তার নামে অনেকগুলো ধর্ষণের মামলা আছে, সাথে লুটপাট, খুন বাহাদুরি, মাদক ব্যবসা নিয়ে অনেকগুলো মামলা আছে তার নামে। কিন্তু স্যার, কেউ ভয়ে তার নামটা বলতেন না। একদিন এক লোক তার নামে লুটপাটের মামলা দিয়েছিল। এর পরের দিন থেকে লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি স্যার। ও, আচ্ছা স্যার, কে সেই মানুষ যে মন্ত্রীকে মেরে ফেললো? ব্ল্যাক কোবরা।
শাহী সাহেব চায়ের কাপে আরেকবার চুমুক দিয়ে সামনের দিকে তাকালেন। মাথাটা এখন আর ব্যথা করছে না, বেশ ফুরফুরে লাগছে এখন শরীরটা। ভার্সিটিতে আজ কি যেন অনুষ্ঠান হবে। সব ছাত্রছাত্রী আজ বাহারি রঙের পোশাকে সাজিত হয়ে এসেছে। নীরা আর নীলাও বাদ চায়নি। দুজনেই আজ কালো জামদানি শাড়ি পরে এসেছে। দুজনেই আজ বেশ সুন্দর করে সেজেছে। দুজনকে আজ বেশ সুন্দর লাগছে। একজনকে যেমন শ্যামবতী লাগছে, তেমন অন্যজনকে মায়াবতী লাগছে। ভার্সিটির বকুলতলায় বসে দুজনেই কি যেন বলছে আর অট্ট হাসিতেই মেতে উঠেছে। দুজনেই বসে আছে নীলের জন্য। বেশ অনেকক্ষণ হলো তারা বসে আছে। ভার্সিটির সব ছেলেরা বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে হা করে। এই ব্যাপারটা যেমন তারা অস্বস্তিতে পড়েছে, তেমনি বেশ উপভোগও করছে। এমনিতেই দুজনেই ভার্সিটির সুন্দরদের মধ্যেই আছে। এক ছেলে তো সরাসরি প্রপোজ করেই ফেলেছে নীলাকে না চিনে। যখন চিনতে পারলো তার সামনে যে মেয়েটি বসে আছে সে ভার্সিটির র্যাগিং মাস্টার নীলা, তখনই ভোঁদড় দিল ছেলেটি। এড়িয়ে নীলা সেই কি হাসি। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করে দুটি ছেলে ও একটি মেয়ে। তিনজনের মুখে মুচকি হাসি ঝঙ্কার উঠছে। ভার্সিটির গেটের পাশে দাঁড়িয়ে থাকা সব মেয়েরা হা হয়ে তাকিয়ে আছে ছেলে দুটির ওপর। ছেলে দুটির পাশে থাকা একটা মেয়ে দৌড়ে গিয়ে নীলাদের সামনে গিয়ে দাঁড়ালো। কাত হয়ে জোরে শ্বাস নিল মায়া। নীরা আর নীলা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়াও তাদের সাথে ম্যাচিং করে শাড়ি পরেছে। আবারও জোরে শ্বাস নিয়ে মায়া বলে উঠল, হাই ভাবিরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা সবসময় ভালোই থাকি। তুমি কেমন আছো ননদ সাহেবা? জি ভালো আছি ভাবিরা। আপনাদের আর যা লাগছে না, ভাইয়া তো হার্ট অ্যাটাক করে ফেলবে। আমি নিজে এখন হার্ট অ্যাটাকে অ্যাটেন্ড করব। ভাইয়ার অবস্থা কেমন হবে আমি তো ভাবতেই পারছি না। আমাদের মায়াকে যেন কোনো এক সকালের উদয়মান সূর্যের ন্যায় মায়াবতী লাগছে। এই মায়া আমার বা তোমাকে একটা টাইট করে কিস দিতে ইচ্ছে করছে। দিব নাকি একটা? না না, আমাকে না, তোমার নামি দামি প্রেমিক পুরুষকে দাও গিয়ে। মায়ের কথা শুনে নীরা আর নীলা অট্ট হাসিতে মেতে উঠল। ভার্সিটির গেটে প্রবেশ করে দুটি ছেলে, গায়ে কালো পাঞ্জাবির সাথে সাদা ধুতির লুঙ্গি, পায়ে 2 ফিতা সিম্পল জুতা। দুজনের এই পাঞ্জাবির হাতা গোটানো, লম্বা চুলগুলো আজ বেশ গুছানো। লম্বা চুলগুলো সামনে নেড়েচেড়ে ঠিক করলো। দুজনের সামনে তাকিয়ে মুচকি হাসলো। মামা, তুমি আজ শেষ। দুই অপসরই মিলে আজ তোমারে তেনা তেনা বানাই ফেলবে। আরে মামা, তুই যেটা ভাবছিস সেটা না। উই আর অনলি ফ্রেন্ডস। ফাউ কথা বাদ দে। তোরে আজ যা লাগছে না, মেয়েরা না জানি কি করে বসে আছে তোরে। যার দেখার কথা সেই দেখছে না, হ্যাঁ, অন্যজন দেখবে। তা মামা, তোর সেটা কে বলবি? সময় হলে জানতে পারবি। আচ্ছা চল বকুলতলায় যাই, ওখানে নীরাদের পাবো বলে মনে হয়। নীলার মেয়ে গিয়ে নীলাদের সামনে দাঁড়ালো। নীলা আর নীলা অবাক হয়ে তাকিয়ে আছে নীলের দিকে। নীলার মেয়ে গিয়ে নীলাদের সামনে দাঁড়ালো। নীলা আর নীলা অবাক চোখে তাকিয়ে আছে নীলের দিকে। তার সামনে দাঁড়িয়ে আছে কালো পাঞ্জাবির সাথে সাদা লুঙ্গিতে পরিহিত একটা ছেলে। নীলা আর নীলা প্রথমে চিনল না নীলকে। মুখে মুচকি হাসির পড়লে ফুটে উঠেছে তার। বেশ আসক্তময় পুরুষ লাগছে তাকে। দুপুরের কড়া সূর্যের বাহারি ঝিলিক মিশ্রিত রোদের আলো এসে পড়ছে তার গায়ে। হেঁটে যেন তার সৌন্দর্য আরো খানিকটা বেড়ে গেল। নীরা আর নীলা গোলগাল চোখে তাকিয়ে আছে। নীল ছেলেটাকে তারা দুজন যতটা সাধারণ মনে করেছিল, নীল তার থেকে আরো বেশি সাধারণের ভিতরেই অসাধারণ কেউ। নীরা আর নীলার গোলগাল চাহনি খানিকটা অস্বস্তি লাগে তার। মাথাটা নিচু করে নেয় সে। নীরা আর নীলা একসাথেই বলে উঠল, তুমি নীল না? জবাবে নীল মাথা নিচু করে অবস্থায় মুচকি হাসলো। মাথাটা খানিকটা উপরে তুলে নিচু স্বরে বলল, নীরা আর নীলার চোখের মধ্যে এক অতৃপ্ত সুখের উন্মাদনা দেখা গেল। দুজনের চোখ খুশিতে চিকচিক করে উঠল। দৌড়ে গিয়ে দুজনে বেশ শক্ত করে জড়িয়ে ধরল নীলকে। নীল তাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে গেল। নিশ্চুর স্বরে আহ করে চিৎকার করলো সে। নীলা আর নীরা একে অপরের দিকে তাকে মুচকি হাসি দিয়ে আরো জোরে জড়িয়ে ধরলো। দুজনেই শক্ত করে জড়িয়ে ধরলো। বেশ ব্যথা পায় হাতে সে। হাতের ব্যথাটা এখনো যায়নি, বেন্দেজটা সবে মাত্র পাল্টিয়েছে সে। নীরা উপরের দিকে তাকিয়ে নীলের চেহারাটার দিকে তাকায়। দেখে নীলের মুখটা খানিকটা মলিন হয়ে রয়েছে। নীল দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে যাচ্ছে। মাথাটা নিচু করে নীলাদের দিকে তাকায়। দেখে নীলা মেয়েটা তার বুকে গুটিসুটি মেরে মাথাটা নিচু করে দাঁড়িয়েছে। নীলা নীলার দিকে তাকায়। নীলা নীলাকে ইশারা সরে আসতে বলে। সে নিজেই সরে যায় বুক থেকে। নীল বুক হালকা হয়
নীল বুক হালকা হয়ে মাথা নিচু করে তাকায়, দেখে তার বুকে কারো মাথার অস্তিত্ব নেই। নীলা গিয়ে নীরার পাশে দাঁড়ায়। হুট করে নীরা বলে ওঠে, সরি, তোমাকে দেখে আটকাতেই পারিনি। বেশ সুন্দর লাগছে তোমাকে আজ। দেখি হাতটা ব্যথা পেয়েছো, তাই না? না না, তেমন ব্যথা পাইনি। হঠাৎ এসে জড়িয়ে ধরায় খানিকটা ব্যথা লেগেছে। তা হঠাৎ তোমরা এভাবে জড়িয়ে ধরলে যে? প্রতি উত্তরে তারা কিছু বলে না, কেবল মাথাটা নিচু করে নেয়। হুট করে নীরা আর নীলা হাঁটু গেড়ে বসে পড়ে। ভার্সিটির সব ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে হাঁ করে। নীরা আর নীলা একসাথেই বলে ওঠে, এই তোমাকেই বলছি, হ্যাঁ তোমাকেই বলছি। হবে কি, আমার দিন শেষে যখন রক্তিম সূর্যটা ডুবতে যাওয়ার পর হাতে হাত মিলে এক দৃষ্টিতে ওই মোহময় আকাশের দিকে তাকিয়ে থাকার সঙ্গী। আমি তোমাকে ভালোবাসতে বলছি না, শুধু বলছি তোমাকে আমার ভালোবাসতে দিও, তাতেই চলবে। ব্যবসার গরমে যখন তোমার কপাল বেয়ে ঘামের বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়বে, তখন না হয় আমাকে সেই ঘাম মোছার অধিকারটুকু দিও, তাতেই চলবে আমার। ঝড় বৃষ্টির দিনেই আমরা না হয় একসাথেই হাতে হাত মিলিয়ে খালি পায়ে অজানা গন্তব্যর দিকে এগিয়ে যাব। তোমার হাতে থাকবে এক গুচ্ছ লাল টকটকে রক্তজবা ফুল, আর আমার হাতেই থাকবে কয়েক জোড়া বেলি ফুলের মালা। এই হাঁটবে তো? এই শোনো, তোমাকে কিন্তু আমি ভালোবাসি বলবো না প্রিয়, কারণটা তুমি হয়তো জানো। আচ্ছা যাক, না হয় না জানলেও চলবে। আমার তোমাকেই বড্ড প্রয়োজন। তোমাকে ছাড়া যেন ঠিকভাবে নিঃশ্বাসও নিতেই পারি না। কি এক রোগে আক্রান্ত আমি। আচ্ছা, এই রোগের কোনো ওষুধ আছে তোমার কাছে? যদি থাকি আমাকে একটু দিও। যদি বলো তোমাকে ভালোবাসার কারণ কি, তার উত্তর কিন্তু আমার জানাই নেই। অজানা কারণেই তোমাকে ভালোবাসি। এই তোমাকেই বলছি, আমাকে ভালোবাসবে তো? নীল ছেলেটা অবাক চোখে তাকিয়ে আছে তাদের দিকে। ভার্সিটিতে আসার পর একের পর এক ঘটনা অবাক হয়ে যাচ্ছে। নীল কিছু বলে না, কেন যেন অস্থিরতায় শরীরটা তার কাঁপছে, কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে। উত্তেজনায় কিছুই মাথায় আসছে না তার, মুখ ফুটে কিছুই বলতে পারছে না। কয়েকবার ঢোক গেলে এদিক ওদিক তাকায় সে। সবাই তার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে, মাথাটা নিচু করে নেয় সে। কয়েক মুহূর্তের জন্য হয়তো নির্বাক হয়ে গিয়েছে সে। নীলা আর নীলা এখনও হাঁটি গেড়েই বসে আছে তার উত্তরের অপেক্ষায়। নীল কিছুই বলে না। মেঘ ছেলেটা এগিয়ে গেল নীলের সামনে গিয়ে দাঁড়ায়, কানে কানে কী যেন বলে সে। নীল মাথাটা নিচু করে মুচকি হাসলো। কেন হাসলো, কী জন্য হাসলো জানি না সে। মেঘের কথাটা শুনে এমনি এমনি তার মুখে মুচকি হাসির প্রলোভ ধরা পড়েছে। নীল কিছু না বলে ভার্সিটির গেটের দিকে যেতে থাকে। নীরা আর নীলা একে অপরের দিকে তাকায় অবাক দৃষ্টিতে। তারা দেখে নীল ছেলেটা চলে যাচ্ছে। দৌড় দেয় নীলের পিছু পিছু। হয়তো ছেলেটা এত বড় ধাক্কা সামলাতে পারেনি। নীরা আর নীলা দৌড়ে গিয়ে নীলের সামনাসামনি দাঁড়ালো। নীল ছেলেটা মাথাটা নিচু করে হাঁটতে থাকে। মাথার মধ্যে অনেক কিছুই ঘুরছে, তা সবার অজানায় রয়ে যাবে হয়তো কালের বিবর্তনে। নীলা আর নীরা ঘিরে ধরে তাকে। নীল ছেলেটা মাথা নিচু করে তাকায় তাদের দিকে, অবাক হয় সে। হুট করে নীলা আর নীরা দুজনেই নীলের হাত দুটি ধরে এগিয়ে যায় ভার্সিটির পিছনের দিকটায়। নীলের অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে যেতে হলো। ভার্সিটির পিছনের দিকটায় গিয়ে দাঁড়ায় তারা তিনজন। নীল নীরাকে ইশারায় তার কাছেই আসতে বলে। নীরা নীরার পাশাপাশি এসে দাঁড়ায়। নীলা নীরার কানে কানে কী যেন বলল। নীরা আর নীলার মুখে শয়তানির হাসি। নীল কিছুই বুঝে উঠতে পারছে না। নীরা আর নীলা নীলের কাছাকাছি এসে দাঁড়ায়। তিনজনের নিঃশ্বাসের শব্দ যেন তারা শুনতেই পাচ্ছে। নীলের নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকভাবে যেন নিঃশ্বাসও নিতে পারছে না সে। হুট করে নীলা আর নীরা তার দুই গালে চুমু খেয়ে বসলো। নীল যেন বিশ্বাসই করতে পারছে না। দেখে নীরা আর নীলা একসাথে দৌড়ে চলে যাচ্ছে। নীল সেখানেই ঠাই দাঁড়িয়ে আছে। রাত তখন 10টা কি 11টার কাটা ছুঁই ছুঁই। ঠান্ডা হাওয়া বইছে নদীর কিনারে ছুঁয়ে। দূর থেকে দেখা যাচ্ছে একটা গাড়ি আছে বেশ দ্রুত গতিতে। গাড়িটা এসে একটা ব্রিজের ওপরে থামলো। গাড়ি থেকে একটি ছেলে আর একটি মেয়ে নামলো। দুজনের হাতে .52 ক্যালিভারের লোড করা পিস্তল। দুজনে ধীর পায়ে হেঁটে ব্রিজ তার রেলিংয়ে গিয়ে দাঁড়ালো। দুজনের হাতে একে অন্যের মধ্যে সীমাবদ্ধ। দুজনের চোখে একে অন্যকে পাওয়ার আকাঙ্ক্ষা। ব্রিজের নিচে ছোট্ট একটা নদী বয়ে গেছে। নদীটা ছোট্ট হলো বেশ খরস্রোতপূর্ণ নদী। শা করে পানি যাওয়ার শব্দ হচ্ছে। নদীটার কোল ঘেঁষে চলে গেছে হাজারো নাম না জানা গাছ আর কাশফুলের বন। পরিবেশটা বেশ শান্তশিষ্ট। চারিদিক গিয়ে কোনো মানুষের চিহ্ন নেই।
চারিদিক দিয়ে কোনো মানুষের চিহ্ন নেই। দূরে কোনো ঝাবন থেকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। বেশ বিটগুটে লাগছে শব্দটা। ছেলেটা গিয়ে ব্রিজটার রেলিং একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। নিচের দিকে তাকিয়ে আছে ছেলেটা এক দৃষ্টিতে। নিজে প্রবাহমান নদীর পানিটার শব্দটা বেশ ভালো লাগে তার। কি এক অনুভূতি মিশ্রিত শব্দ, যেন নদীটার সাথে পানিটা অদৃশ্য এক টান রয়েছে জন্ম জন্মান্তরে। মেয়েটা গিয়ে শব্দহীন পায়ে এগিয়ে গেল ছেলেটার দিকে। ছেলেটার দৃশ্যে অনুসরণ করে মেয়েটাও নিচে তাকালো, দেখলো নদীটার পানি চলে যাওয়ার মুহূর্ত। মেয়েটার নরম তুলতুলে ফর্সা হাতটা ছেলেটার শক্তপোক্ত হাতের উপর রাখলো। ছেলেটা মেয়েটার দিকে ভালোবাসার অনুভূতি মিশ্রিত চোখে তাকালো। মেয়েটা যেন এই দৃষ্টিটি দেখার আকুলতায় বিভোর। কতদিন পর সে চিরচেনা দৃষ্টি দেখা মিলল অবশেষে। ইস, সময়টা যদি থেমে থাকতো, কিন্তু তা তো আর হওয়াই নয়। ব্রিজের নিচে প্রবাহিত নদীটার পানির স্রোত যেমন থেমে থাকে না, চলতেই থাকে অবিরাম, ঠিক তেমনই সময়টাও সেকেন্ডের ঘর পেরিয়ে মিনিটের ঘরে যায়, মিনিটের ঘর পেরিয়ে ঘন্টার ঘরে চলে যায়, তারপরে চলতে থাকে অবিরাম। ছেলেটা মুচকি হেসে মেয়েটাকে কাছে টেনে নিল তার বুকের বা পাশটায়। মেয়েটা গুটিসুটি মেরে মাথাটা লাগিয়ে দাঁড়ায়। মাথাটা উঁচু করে ছেলেটার দিকে বিমোহিত দৃষ্টিতে তাকায় সে। কত সময় পর সে প্রতীক্ষিত হাসি, এই হাসিটাই যে তার বুকে তোলপাড় করে তুলে, সে কি জানে না এই বুঝি হারিয়ে ফেললো তাকে। সে কি বোঝে না তার এই ভাঙা দাঁতের মুচকি হাসিটা আবার মনটা ভেঙে চুরমার করে দেয়। বুকের বাম পাশটায় যে ভীষণ ব্যথা করে হাসিটা দেখলে। তারপরেও ছেলেটা এমন করে হাসি কেন? ছেলেটার গায়ের সাথে লেপ্টে আছে মেয়েটা বেশ শক্ত করে। ছেলেটার গা থেকে আসা ঘামের গন্ধটা শুকতে মেয়েটার ভালো লাগে। হুট করে ছেলেটা মেয়েটার কপালে গাঢ় করে ভালোবাসার পরশ এর এক চিহ্ন দেয় নিষ্ঠুর দিয়ে। মেয়েটার ভালোবাসার পিপাসু দৃষ্টি নিয়ে তাকালো ছেলেটার দিকে। মেয়েটার দিকে মুচকি হেসে তাকালো ছেলেটা, মুখে হাসি রেখেই বলল, আমার শ্যামবতীটা কেমন আছে তা কি সে জানে? না, সে জানে আপনার শ্যামবতীটা ভালো নেই। তার মনে রয়েছে এক পাহাড় অভিমান, অভিযোগের ভাণ্ডার, আর কি কি হয়েছে তার মনে? আর রয়েছে একগুচ্ছ ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা, তাকে নিজের করে পাওয়ার আকুলতা। সে বুঝে না তার শ্যামবতীটাকে। কেন সে বুঝবে? তার কি কোনো প্রয়োজন আছে? সে দিব্যি হেসে খেলে দিন পার করছে। সে তো জানেই না তার শ্যামবতীটার তাকে কতটা প্রয়োজন। তাকে ছাড়া যে তার শ্যামবতীটা ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারে না, তাকে সে জানে না। তারপরও তার কি লুকোচুরি খেলা, নিজেকে তার শ্যামবতীর থেকে লুকিয়ে রাখার প্রচেষ্টা। কেন সে এমন করে? ছেলেটা মুচকি হেসে তার প্রেয়সীকে টেনে নিল। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে। তারায় তারায় ভরপুর আছে আকাশটা। কোথাও যেন কোনো খুঁত নেই এই বিশাল আকাশটায়। আজ চাঁদের আলোটা বেশ উজ্জ্বল। তাদের আলোয় নদীর পানিগুলোর প্রত্যেকটা স্রোতের খোঁজ চিক করছে। দেখতেই বেশ সুন্দর লাগছে। ব্রিজের উপর থেকে হঠাৎ হঠাৎ দমকা হাওয়া বইছে, যার ফলে মেয়েটা কুচকুচে কালো এলোমেলো কেশ রেশমি চুলগুলো বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ছে। ছেলেটা নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে, যেন তার সামনে দাঁড়িয়ে আছে সদ্য ফোটা কোনো রক্তজবা ফুল, যার কোনো নিজস্ব গন্ধ নেই, কিন্তু তবু সে ফুলের মধ্যে অনন্য সুন্দর। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিও তেমন আহামরি সুন্দরী না। শ্যামবর্ণের চেহারা মেয়েটাকে যেন কোনো অচেনা রাজ্যের রাজকুমারী লাগে। তার গেজো দাঁতের চাঙ্কার তোলা হাসিটা তার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দেয় মুহূর্তের মধ্যে। তাই তো সেই মেয়েটার নাম দিয়েছে শ্যামবতী। শুধুই তারই শ্যামবতী। তবু তার কত চালাক চাতুরি, নিজেকে আড়ায় রাখার কত পদ্ধতি ব্যবহার করতে ব্যস্ত সে। শাহিদ সাহেব ব্ল্যাক কভারেজ গ্যাংয়ের করা সকল খুনের জন্য হওয়া সব কেসের ফাইলগুলো দেখছিলেন। বিশেষ কিছু পেলেন না। শেষ একটা ফাইল বাকি রয়েছে তার টেবিলের সামনে। প্রায় 15 দিনেরও বেশি সময় ধরে এই গ্যাংস্টারের সামান্য প্রমাণ পাওয়ার আশায় সব কেসের ফাইল, খুন হওয়ার সকল জায়গা থেকে শুরু করে খুন হওয়ার জায়গাটার আশেপাশেই মানুষগুলো জিজ্ঞাসাবাদ করেছেন। ফলস্বরূপ কিছুই পাননি তেমন। হাবিলদার রমিজকে জোরে ডাক দেয় এক কাপ ব্ল্যাক কফির জন্য। মাথাটা ঝিমঝিম করছে, তার সাথে ব্যথাও করছে। বেশ কয়েকদিন ধরে বেশ মাথাটা ধরছে। মাথা ব্যথার যেন চোখটা খোলার শক্তিও পান না তিনি।
একবার ডাক্তারের কাছে গেলে হয়তো ভালো হতো। টেবিলে পড়ে থাকা ফাইলটা বাঁ হাত দিয়ে নিলেন, বেশ কয়েকবার জোরে নিঃশ্বাস নিলেন, ফাইলটা খুলে পড়তে শুরু করলেন। সাল 2015 মার্চ মাস। পুরনো বটতলায় একটা বেয়ারের লাশ পাওয়া গেছে। মুখটা বোঝা যাচ্ছে না, কোনো ভারী কিছু দিয়ে থেতলে দিয়েছে মুখটা, যাতে ভিকটিমকে তা জানা না যায়। পুরো শরীরে কাটা ছেঁড়ার দাগ, মাথাটা শরীর থেকে আলাদা, মাথার মাঝখানে বরাবর গুলি করা হয়েছে। লাশটির সাথে একটা চিরকুট পাওয়া গেছে। আমরা আবার ফিরে আসবো। 3টি মানুষ, একটি পিস্তল, লোড করা একটা বুলেট, চারদিকে হাজারো লাশ। রক্তরা চলে যাবে স্রোতের ন্যায়। অপেক্ষায় থাকো সেই ভয়ানক কাঙ্ক্ষিত সময়ের জন্য। ইউর ব্ল্যাক কোবরা। তারপর আর কিছু লেখা নেই। হয়তো এরপর থেকে গ্যাংটা আর কোনো খুন করেনি। ড্রাগ ওয়াল থেকে হয়তো হারিয়ে গেছে। যদি হারিয়ে যায় গ্যাংটা, তাহলে এত বছর পর কেন আবারও খুন করছে? এমন তো হতে পারে গ্যাংটার নাম দিয়ে অন্য কেউ গ্যাং খুনগুলো করছে। আর কিছু ভাবতে পারছেন না তিনি। কেসটা কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে তার কোনো দিক বেদিক নিশানা নেই। বড্ড গলাটি লাগছে তার। কোনো কিছুই প্রথম থেকে মেলাতে পারছেন না তিনি। আজ প্রথম চালাক বুদ্ধিমান মানুষটা নিজের কাছে নিজেকে বড্ড বোকা মনে করছে। আজ প্রথম চালাক বুদ্ধিমান মানুষটা নিজের কাছে নিজেকে বড্ড বোকা মনে করছে। আজ আকাশটা বড্ড অন্ধকার। চারিদিক থেকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। অফিস রুম থেকে বের হয়ে বেলকনির দিকে গেলেন। দোতলা বিশিষ্ট দালানটায় আলো ঝকঝক করছে। দূর থেকে বেশ সুন্দর লাগছে দালানটা। শাহী সাহেব দোতলায় দক্ষিণ পাশে থাকা বেলকনিতে গিয়ে দাঁড়ালেন। হাবিলদার রমিজকে জোরে ঢাক দিয়ে 1 কাপ কফি দিতে বললেন। বেশ বড় সড়ো জায়গা নিয়ে থানাটা তৈরি করা হয়েছে। চারিদিকে গাছপালায় ভরপুর। রাতের আকাশে যাদের এক ফালি আলো পড়ছে গাছগুলোর পাতার উপরে। বাগানটা এক কোণায় তাকালেন তিনি। একটি কৃষ্ণচূড়ার গাছ আপন শক্তিতে বেড়ে উঠেছে। সদ্য লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। দেখতে বেশ লাগছে তার। দূরে কোনো এক ঝোপঝাড় থেকে চিড়ি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা বেশ ভালো লাগছে শাহী সাহেবের। বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে আওয়াজটা শুনলেন। হাবিলদার রমিজ এসে ডাক দিল তাকে। হঠাৎ ডাক শোনায় পিছনে ফিরে তাকালেন তিনি। দেখলেন হাবিলদার রমিজ হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। ইশারায় তাকে কাছে ডাকলেন তিনি। হাবিলদার রমিজ ধীর পায়ে এসে দাঁড়ালেন। আলতো হাতে কফিটা নিয়ে চুমুক দিলেন। আরামে চোখটা বন্ধ করলেন। রমিজ খেয়াল করলো শাহী সাহেবের মুখটা কালো, মনে হয় অসুস্থ। স্যার, আপনি কি অসুস্থ? দেখে মনে হচ্ছে আপনি খুব দুর্বল। ডাক্তার ডাকবো স্যার? হাবিলদার রমিজ এক নিঃশ্বাসে কথাটা বলে শাহী সাহেব চায়ের কাপটা হাতে নিয়ে বেলকনির এক কিনারায় গিয়ে দাঁড়ালেন। নিখোঁজ কালো আকাশটার দিকে তাকিয়ে রইলেন। আকাশটায় আজ খুব কম সংখ্যক তারা উঠেছে। তারাবিহীন আকাশটা যেন বেশ অগোছালো, অপরিপূর্ণ, অসমাপ্ত রয়ে গেছে। কালো আকাশটার দিকে তাকিয়ে রমিজকে বললেন, তেমন কিছু না, তুমি যাও। এখানে কাউকে আসতে দিবে না। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। হাবিলদার রমিজ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিছুক্ষণ শাহী সাহেবের দিকে তাকিয়ে চলে যান সে নিজ কাজে। কালো আকাশটার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে শাহী সাহেব। বেশ অনেকগুলো রহস্যর ধাঁধায় মধ্য পড়ে গেছেন তিনি, যার কোনো উত্তর জানা নেই। কেবল আছে কিছু মৃত মানুষের ছবি আর সেখানে পাওয়া কিছু সিগারেটের উৎকৃষ্ট অংশ। কেসটাকে কোন দিকে এগিয়ে নিয়ে যাবেন ভেবে পাচ্ছেন না তিনি। সব কিছু যেন গোলমেলে লাগছে তার। কোথাও এর শুরু, কোথায় এর শেষ, তার সম্পূর্ণ কিছু জানা নেই তার। পকেটে থাকা মোবাইলটা জোরে জোরে বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখলেন অচেনা নাম্বার। রিসিভ করে কানে ধরলেন। ওপাশ থেকে হাসির আওয়াজ শুনতে পান তিনি। হাসিটা বেশ বিটখুটে শোনায়। শাহী সাহেব হ্যালো হ্যালো করেন, তবু যেন হাসিটার আওয়াজ শোনাই যাচ্ছে। তিনি হ্যালো হ্যালো করতে করতে কলটা কেটে যায়। নাম্বারটায় আবার কল দিলেন তিনি সাথে সাথেই, কিন্তু নাম্বারটা বন্ধ শোনায়। মাথাটা তার বেশ ঘুরপাক খাচ্ছে। এখনই কল দিল, অথচ এখনই নাম্বারটা বন্ধ। আর লোকটাকে কল দিয়ে হাসির শব্দ কেনে শোনালো। মাথাটার মধ্যে কথাটা বারবার ঘুরপাক খাচ্ছে। কফির কাপটায় সপক চুমুক দিয়ে নিজ ডেস্কে যান তিনি। নিজ ডেস্কে গিয়ে বসলেন তিনি। মাথার উপর সিলিং ফ্যানে ঘুরছে নিজ গতিতে। মাথাটা উপরে তুলে ফ্যানটার দিকে তাকিয়ে রইলেন। একটা সিগারেট জ্বালিয়ে মুখে নিলেন তিনি। পকেট থেকে মোবাইলটা নিয়ে পুলিশ কমিশনারকে কল দিলেন তিনি। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরলেন কমিশনার সাহেব। শাহী সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেসের কি খবর? কোনো প্রুফ কি পেলেন? না স্যার, তেমন কিছু পাইনি। স্যার, একটা হেল্প লাগবে। বলো, কি হেল্প লাগবে? স্যার, কিছু ইন্টেলিজেন্ট অফিসার লাগবে। ও, সমস্যার কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। যত তাড়াতাড়ি সম্ভব কেসটা
ক্লোজড করার চেষ্টা করুন। জি স্যার। কলটা কেটে দিয়ে চোখ বন্ধ করে সিগারেটটা টানতে লাগলেন। রুমটা ধোঁয়াময় হয়ে গিয়েছে। আজও মাথাটা বড্ড ধরেছে তার। সিগারেট শেষ করে কাকে যেন কল করলেন তিনি। মুহূর্তের মধ্যে রিসিভ হয় কলটা। ওর দিকে খেয়াল রাখিও, হয়তো সামনে কোনো বড় ঝড় অপেক্ষা করছে তার জন্য। ওপাশ থেকে কি বলা হলো শোনা গেল না। শাহ সাহেব মুচকি হেসে কলটা কেটে দিলেন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ভার্সিটির বকুলতলায় বসে আছে নীল নামের ছেলেটা। মাথাটা নিচু করে চোখে থাকা মোটা ফ্রেমের চশমাটা খুলে পরিষ্কার করে আবারও পরে নিল। বেগে থাকা ইংরাজি উপন্যাসটা খুলে পড়তে শুরু করলো সে। ভার্সিটির সব ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে চলে যাচ্ছে নিজ গন্তব্যে। আজ মেঘ আসেনি। নিজের উপর যেন খুব বিরক্ত হচ্ছে সে, তাই হয়তো বইটা নিয়ে পড়তে বসেছে। দূরে ভার্সিটি গেটে দেখে নীরা আর নীলা এই দিকেই আসে। নীলাদের দিকে তাকিয়ে আবারও নিচের দিকে তাকিয়ে বই পড়া শুরু করলো সে। নীরা আর নীলা দ্রুত পায়ে নীলের দিকে এগিয়ে যায়। নীলারা পৌঁছানোর আগে নীল বইটা বন্ধ করে ক্লাসরুমের দিকে চলে যায়। নীলারা গেট দিয়ে প্রবেশ করার সময় দেখে নীল বসেছিল, কিন্তু সেখানে এসে দেখলো নীল নেই। দুজনেই বেশ অবাক হয়। নীল তো ওরা আসে পর্যন্ত এখানেই বসেছিল, তাহলে এখন কই গেল সে? দুজনেই দুজনের দিকে তাকালো জিজ্ঞাসাবোধক দৃষ্টিতে। এই নীল কোথায় গেল রে? আসার সময় না ওকে এখানেই বসে থাকতে দেখলাম। জি আপু, আমিও তো দেখলাম ওকে এখানে বসে থাকতে, কিন্তু এখন কই গেল? আমার মনে হয় ও ক্লাসে চলে গেছে। ওখানে গিয়ে দেখে আসা উচিত। চলো। নীরা আর নীলা বেশ দ্রুত পায়ে হেঁটে ক্লাসরুমের দিকে গেল। পুরো বিশাল শ্রেণী কক্ষ জুড়ে নীল একাই বসে আছে। ক্লাসরুমে ঢুকে পিছনের সারির একটা বেঞ্চে গিয়ে বসলো সে। পুরো ক্লাসটা সে একা। স্যার আসার আরও আধ ঘন্টা দেরি। নীল বসে মাথা নিচু করে টেবিলের সাথে লাগিয়ে চোখ বন্ধ করে আছে। নীরা আর নীলা দ্রুত পায়ে এসে ক্লাসরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দুজনেই দেখে নীল একটা টেবিলের সাথে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে আছে। নীরা আর নীলা শব্দহীন পায়ে নীলের সামনে এসে দাঁড়ালো। দুজনেই বেশ চুপচাপ। সারা রুমটা একদম ফাঁকা, শব্দহীন, নিস্তব্ধ। কেবল শোনা যাচ্ছে কিছু কারো নিঃশ্বাসের শব্দ। নীরা আর নীলা মোহিতময় দৃষ্টিতে তাকে রইল নীলের দিকে। দুজনে গিয়ে নীলের দুপাশে বসে পড়ে দুজনেই নীলের দু কাঁধে মাথা দুটো দিয়ে চোখ বন্ধ করে থাকলো। নীল কাঁধে ভারী কিছু অনুভব করে চোখ খুলে দেখে নীরা আর নীলা তার দু কাঁধে শুয়ে আছে। দুজনের দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনকে বেশ মায়াময় লাগছে তার কাছে। নীল তাদের নাম দিয়েও ফেলেছে, একজন মায়াবতী আর একজন শ্যামবতী। আর বলে নীল মুচকি হাসলো। কী কারণে হাসলো তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। নীল নীরা নীলাকে উদ্দেশ্য করেই বলল, এই যে ম্যাডামরা, আপনারা কি আমাকে কি বেডরুম পাইছেন নাকি? নীরা আর নীলা হকচকিয়ে উঠল। বেশ তাড়াতাড়ি করে মাথা তুলে নিল নীলের কাঁধ থেকে। আকস্মিক নীরা আর নীলা নীলের কাঁধ দুটো জড়িয়ে ধরে বেশ শক্ত করে। নীল দুজনের দিকেই অবাক চোখে তাকায়। দুজনে কিছু বুঝে উঠতে পারছে না সে কি হচ্ছে তার সাথে। নীল চোখ নামিয়ে নেই। নীরা আর নীলা দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুজনেই মুখে দুষ্টুমির হাসি। মুখে মুচকির হাসির রেখা টেনে নীরা বলল, এই তুমি আমাদের দেখিয়ে এভাবে চলে আসলে কেন? নীল নীলার কথাটা শুনে কিছুটা ভয় পেল। কি বলবে বুঝে উঠতে পারছে না সে। নিজেকে যত সম্ভব স্বাভাবিক রেখেই বলল, কই, কখন এলাম? প্রতি উত্তরে নীলা মুচকি হাসলো। তুমি কি জানো তুমি ঠিকভাবে মিথ্যাটা বলতেই পারো না? কখন এলে তা কি বুঝিয়ে বলবো? নীল এবার বেশ ভয় পেল। মুখটা একদম শুকনো লাগছে তার। কি বলবে ভেবে পাই না বলল, আসলে সকাল থেকে শরীরটা বেশ খারাপ, তার উপর সূর্যের কড়া রোদের তাপ, মাথাটা বেশ ঝিমঝিম করছে, তাই এখানে এসেছি, আর কিছু না। নীলের শরীর খারাপ কথাটা শুনে নীরা আর নীলা উভয়ের মুখটা কালো হয়ে গেল। চট করে নীলের কাঁধ থেকে মাথাটা তুলে ফেললো দুজনেই। নীল তাদের দিকে তাকায়। নীলা নীলের কপালে হাত রাখলো। কপালটা বেশ গরম, মনে হয় জ্বর আসবে। নীলা নীলের হাতটা ধরলো, হাতটাও বেশ গরম। নীরা আর নীলা উঠে দাঁড়ালো। দুজনেই নীলের দু হাত ধরে ক্লাসের বাইরে চলে গেল। আরে, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? একদম চুপ থাকো, বেশি কথা বললে মেরে ট্রেনে ফেলে দেবো। চুপচাপ চলো। আরে, তোমাকে বলেছে না কথা না বলতে, এখন কিন্তু মাইর চলবে। নীল চুপচাপ হেঁটে যেতে থাকে তাদের সাথে। গেটের কাছাকাছি বসেছিল ইফাতরা। ভার্সিটির মধ্যে সবচেয়ে খারাপ ছেলে সে। এতদিন ভার্সিটিতে আসেনি। মাথায় লাল কাপড় বেঁধে প্যান্টের হাফ শার্ট,
টাইট ফিট প্যান্ট পরে বাইকের উপর বসে সিগারেট টানছে আর সব নতুন ছেলে মেয়েদেরকে রেকিং করছে। নীলরা তাদের পাশ কাটিয়ে চলে যায়। হার চোখে নীল ইফাতকে একবার দেখে নেয়, মাথা নিচু করে মুচকি হাসলো সে। মনে মনে বলল, অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো। ইফাত দেখে দুটা মেয়ে একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে গেটের দিকে। ইফাত পিছন থেকে ডাক দেয়, এই ছোকরা এদিকে আয়। নীল পিছনে ফিরে তাকায়। দূর থেকে নীলের চেহারাটা স্পষ্ট দেখতে পায়নি সে। নীলকে উদ্দেশ্য করেই বলল, এদিকে আয়। নীল মুচকি হেসে ইফাতদের দিকে চলে গেল। নীরাদের হাত ছেড়ে ধীর পায়ে হেঁটে ইফাতদের সামনে গিয়ে দাঁড়ালো। নীলের পিছু পিছু নীরারা উপস্থিত। ইফাত নীলকে দেখে চমকে যায়। এ কি, ওর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে? চোখ কচকালো, আবারও তাকালো নীলের দিকে। না, স্বপ্ন না, সত্যি বাইক থেকে নেমে নীলের সামনে এসে দাঁড়ালো সে। নীরা আর নীলা বেশ ভয় পায়। তারা জানে ইফাত কী রকম ছেলে, যদি নীলের সাথে কিছু করে তাহলে। নীরা আর নীলা খানিকটা এগিয়ে গিয়ে নীলের কাছাকাছি দাঁড়ালো। ইফাত মাথা নিচু করেই বলল, ভাই আপনি এখানে কিভাবে? জবাবে নীল মুচকি হাসলো। ইফাতের সামনে গিয়ে দাঁড়ালো সে। তারপর কানে কানে বলল, আমার পরিচয়টা যেন কেউ না জানে। জি ভাই। ইফাত নীলকে ভাই ডাকার কারণে বেশ অবাক হয় নীরা আর নীলা। ইফাত যেরকম ছেলে সে তো কাউকে সহজে ভাই বলে ডাকবে না। নীল ছেলেটা আসলে কে, কি তার পরিচয়, কি করে সে? নীল ইফাতদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। পিছনে ফিরে নীলাদের দিকে এগিয়ে গেল সে। নীরা আর নীলাকেই বলে উঠলো, কই নিয়ে যাবেন বলেন? নীরা আর নীলা নীলের হাতটা ধরে আবারও চলে গেল ফার্মাসির দোকানের দিকে। রাত তখন 1টা কি 2টো হবে। বাইরের পরিবেশটা বেশ শীতল। রাতের আকাশটা বেশ নিস্তব্ধ। আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে না। মেঘের আড়ালে আজ যেন চাঁদটা লুকিয়ে গেছে। একটা ব্রিজের উপর ফেরারির লোগো খচিত কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে কিছু দূরে ব্রিজের রেলিংয়ের উপরে বসে আছে 2টা ছেলে। তাদের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন ছেলে। ছেলে দুটোর মুখে সিগারেট, গায়ে মাস্তানি পোশাক। ছেলে দুটার মধ্যে একজন বলল, যা ওকে নিয়ে আয় শফিক। শফিক নামের ছেলেটা বসে থাকা ছেলেটার কথা মতো গাড়ি থেকে একটা লোককে নিয়ে আসলো। পুরো মাথায় কালো কাপড় দিয়ে বাঁধা। শফিক, মাথার কাপড়টা খুলে ফেল। শফিক ছেলেটার কথা মতো কাপড় খুলে ফেললো। লোকটা মাথা তুলে তাকালো, রাগের বসে বলল, তাড়াতাড়ি যেখান থেকে নিয়ে আসছিস সেখানে দিয়ে আয়, না হলে তোদের মধ্যে কেউ বেঁচে ফিরতে পারবে না। লোকটার কথা শুনে ছেলে দুটো হেসে উঠলো বেশ জোরে। লোকটা অবাক চোখে তাকালো। বেশ ভয় পেয়ে যায় লোকটা। ছেলে দুটো আবারও হেসে উঠে বেশ জোরে। লোকটা ভয়ে কান্না করে দেয়। ঠাস করে একটা শব্দ হয়। লোকটা নিঠোর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানির সাথে লাল রঙার রক্তগুলো মিশে গিয়ে একাকার হয়ে যায়। ছেলেগুলো আবারও হেসে উঠল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সাথে দমকা হাওয়া বইছে। রাস্তার ধারে কিছু বৃষ্টির পানি জমেছে। ল্যাম্পপোস্টের আলোতে পানিগুলো চিকচিক করছে। বেশ কয়েক মিটার দূরে সারিবদ্ধভাবে ল্যাম্পপোস্টগুলো চলে গেছে। রাস্তাটার মাঝে কোনো মানুষের আনাগোনা নেই। নিস্তব্ধ রাতে জনাকীর্ণ রাস্তার ধারে হেঁটে যাচ্ছে 2টি ছেলে। পুরো রাস্তাটায় কোনো মানুষের আনাগোনাই নেই, একদম জনশূন্য। রাস্তাটা বেশ সুন্দর লাগছে রাতের ঘুটঘুটে অন্ধকারে। আজ আর চাঁদের আলো নেই রাস্তাটায়। ছেলে দুটির মধ্যে একজনের হাতে বিয়ারের বোতল, অন্যজনের হাতে জ্বলন্ত সিগারেট। একজন ঢকঢক করে বিয়ার খাচ্ছে আর অন্যজন পেট জোরে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। দুজনের গায়ে কালো রঙের টি-শার্ট আর সাদা জিন্স, পায়ে হাই কনভার্স জুতা। কিছুক্ষণ আগে যে লোকটি মারা গিয়েছে সে একজন বিজনেসম্যান। বেশ পুরনো হিসাব নাকি ছিল লোকটার সাথে, তাই আজ হিসাবটা একদম মিটিয়ে নিল। ছেলে দুটো আচমকা বেশ জোরে জোরে হেসে উঠল। জনশূন্য রাস্তাটায় হাসিটা কয়েকবার বাড়ি খেয়ে বেশ বিট ঘুটে শোনালো। মিস্টার শাহিদ ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। মাথার মধ্যে তখনও খুনের রহস্যগুলো ঠোলা ফেটে ঘুরছে, যা সহজেই খুলছে না। কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। কপালে হাত রেখে চিন্তা করছেন। উপর থেকে চাপ আসছে দিনকে দিন। কপালে হাত রেখে যখন চিন্তায় মগ্ন, হঠাৎ ড্রাইভার গাড়ি থামালো। গাড়ি থামার ফলে শাহিদ বেশ বিরক্ত হলেন। গাড়ি কেন থামালে সালাম? স্যার সামনে তাকান। কেন, কি হয়েছে? দেখেন না স্যার একটু। সালামের কথা মতো শাহিদ সাহেব সামনে তাকালেন।
তাদের থেকে বেশ কিছু দূরে পড়ে আছে একটা লাশ। শাহিদ সাহেব দ্রুত পায়ে হেঁটে গেলেন লাশটার দিকে। আবারও একটা খুন। শাহিদ সাহেব লাশটার কাছে এসে পৌঁছলেন, লাশটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। এবারে লাশটা মাথা দেহ থেকে বিচ্ছিন্ন। লাশটার মধ্যভুকটার মধ্যে বেশ ধারালো কিছু দিয়ে কিছু লেখা হয়েছে। শাহিদ সাহেব প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে হাবিলদার রমিজকে কল করে কয়েকটা পুলিশকে সাথে নিয়ে আসতে বললেন। কল কেটে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বুকের মধ্যে থাকা রক্তগুলো পরিষ্কার করলেন। শাহিদ সাহেব বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন লেখাটার দিকে। বেশ তেরাবেঁকা করে লেখা আছে, ব্ল্যাক কবরাস। লেখাটা দেখে বেশ বিস্মিত হন তিনি। হানমনি বললেন, এটাও তাদের খুন? লাশটা থেকে শাহিদ সাহেব পকেট থেকে একটা সিগারেট জ্বলায়। বেশ আস্তে আস্তে সিগারেটটায় টান দিচ্ছেন তিনি, আর কি যেন ভাবছেন। লাশটার থেকে কিছু দূরে পড়ে আসছে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটার দিকে এগিয়ে গেলেন ধীর পায়ে। হাঁটু গেড়ে বসলেন মাথাটার পাশে। মাথাটা হাতে নিয়ে তাকালেন তিনি। হাঁ হয়ে আছে মুখটা, কপালের ঠিক মাঝ বরাবর গুলি চিহ্ন। গরম উত্তপ্ত বুলেট দ্বিধাহীনভাবে চলে গেছে খুব স্বাভাবিকভাবেই। শাহিদ সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মাথাটার দিকে। হাবিলদার রমিজ কিছু পুলিশ নিয়ে উপস্থিত হলেন শাহিদ সাহেবের সামনে। শাহিদ সাহেব শান্ত দৃষ্টিতে তাকালেন রজিমের দিকে। রজিমকে উদ্দেশ্য করেই বললেন, রমিজ, সবাইকে এদিকে আসতে বলো। রমিজ সবাইকে ডাক দিয়ে একত্রিত হতে বলল। জায়গাটিতে উপস্থিত থাকা সকল পুলিশ কর্মকর্তা একসাথে সারিবদ্ধভাবে দাঁড়ালো। শাহিদ সাহেব তাদের সামনে এসে দাঁড়ালেন। সবাই একসাথে সালাম দিয়ে নীরব রইল। শাহিদ সাহেব সালামের জবাব দিয়ে গলাটা পরিষ্কার করে নিলেন। গলার স্বরটা হালকা ভরাট করেই বললেন, তোমাদের এখানে ডেকেছি কেন জানো? হয়তো কেউ জানো বা ধারণা করছো এই জন্য। তোমাদের এখানে ডাকা হয়েছে এই খুনের রহস্যটা বের করার জন্য। তোমাদের কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শোনো। এতদিন যাবৎ যেসব খুন হয়েছে সব একজনই করেছে। খুব ঠান্ডা মাথায় খুনগুলো করেছে সে। এখনো অবধি কোনো খুনের মজুদ একটা প্রমাণ পাওয়া যায়নি যে তাকে আমরা ধরতে পারবো। সে যতগুলো খুন করেছে সেখানে সে একটা প্রমাণ রেখে যায়নি। খুব নিখুঁতভাবে সে খুন করে চলে গেছে। এখন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে, তাহলে স্যার আমরা তাকে কিভাবে ধরব? সত্যি বলতে প্রশ্নটার উত্তর আমার কাছেও নেই। তাহলে আসল খুনি কে বা মাস্টার মাইন্ডকে কীভাবে ধরব? আমরা তাকে ধরার চেষ্টা করব না। রমেশ থানাতে থাকা সকল এসআই এসিপিকে হাবিলদারকে 5 মিনিটের মধ্যে আমার সামনে আসতে বলো। হাবিলদার রমিজ সব পুলিশকে কলে বললেন শাহিদ সাহেব তাদের ডেকে পাঠিয়েছেন। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা সিগারেট ধরালেন তিনি। পরপর কয়েকটা টান দিয়ে মুখ থেকে সিগারেটটা হাতে নিলেন তিনি। এভাবে সিগারেট খাওয়ার যেন তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মুখে আর নাক দিয়ে ধোঁয়া ছেড়ে দিলেন দূরের ওই নিকশ কালো আকাশটার দিকে। থানায় থাকা সব পুলিশ কর্মকর্তারা শাহিদ সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। কেউ পুলিশি পোশাক নিয়ে, কেউ সিভিল ড্রেস নিয়ে উপস্থিত। রমিজ, সবাই উপস্থিত আছে এখানে? জি স্যার। ভালো। এখানে তোমাদের ডাকা হয়েছে বিশেষ কিছু কারণে। এখানে উপস্থিত থাকা সকলে কয়েকটা দলে ভাগ হয়ে যাবে। প্রতিটি দলে 4-5 করে থাকবে। কাল থেকে সবাই শহরের সকল নির্জন কোলাহলমুক্ত জায়গাগুলোতে থাকবে। বিশেষ করে রাত 12টার পর সবাই অ্যালার্ট থাকবে। অস্বাভাবিক কিছু দেখলেই আমাকে বা আমাদের মধ্যে যে কোনো একজনকে কল করবে। খুনি যেন কোনোভাবে টের না পায় আমরা তাকে ফলো করছি। সবাই ছদ্মবেশ নিয়ে থাকবে যাতে সে বুঝতে না পারে আমরা পুলিশের লোক। আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছ? ইয়েস স্যার। ওকে, তোমরা চলে যাও। আর রমিজ, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আমি যাচ্ছি। জি স্যার। বাড়িতে গিয়ে সোফায় গিয়ে বসলেন শাহিদ সাহেব। কাজের বুয়াকে জোরেই ডাক দিলেন তিনি। রাহেলা, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো। আর মামুনুকে ডাকছি বলো। হ্যাঁ। শাহিদ সাহেব সোফায় বসে চিরপরিচিত নাম্বারটাতে কল দিলেন। কানে মোবাইলটা নিলেন তিনি। এখনও রিং হচ্ছে। কল ধরার পর ভরেট কণ্ঠেই বলে উঠলেন তিনি, কয়েকদিনের জন্য গা ঢাকা দাও তোমরা। কি শুরু করছে এসব? ওদিকে সামাল দিতে পারছি না। ওপাশ থেকে কি বলা গেল শুনে চাইনি। শাহিদ সাহেব মুচকি হেসে মোবাইলটা কেটে দিলেন। সিঁড়ি বেয়ে একটা মেয়ে নামছে।
পরনে টপস আর জিন্স। মেয়েটা গিয়ে শাহিদ সাহেবের পাশে বসলেন। শাহিদ মুচকি হেসে বললেন, তো মামুনি, তোমার ওদিকে অবস্থা কেমন? সত্যি বলতে বা ওকে ভালোবাসার ফাঁদে ফেলতে গিয়ে আমি নিজেই ওর প্রেমে পড়ে গেছি। মেয়েটার জবাবে শাহিদ সাহেবে মুচকি হাসলেন তিনি। পাশে থাকা মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা, তুমি হাসলে কেন? ওকে আমার চাই। কিভাবে এনে দিবা তা আমি জানি না, আমার ওকেই চাই, মানে ওকেই চাই। এবারে শাহিদ সাহেব মুচকি হাসলেন। যে হাসি পিছনে রয়েছে কোনো বিষাক্ত সত্য, বিটঘুটে কোনো ভয়ঙ্কর ইতিহাস। মাথায় হাজারো চিন্তা করছে, অথচ মুখে মুচকি হাসি বজায় রেখেছে। ভার্সিটির বকুলতলায় আসে নীলা আর নীরা। কারো মুখে কোনো কথা নেই, দুজনে যেন নির্বাক হয়ে আছে, দুজনে চুপ হয়ে বসে আছে। আজ 5 দিন ধরে নীল ভার্সিটিতে আসছে না। কেন আসছে না, কী জন্য আসছে না, তার বিন্দু মাত্র কারণ তার জানা নেই। ওই দিন পর থেকে নীল ছেলেটা একদম গায়েব হয়ে যায়। আশেপাশে প্রায় সব জায়গায় নীলকে খুঁজছে তারা, কিন্তু কোথাও পায়নি। নীলের নাম্বার বা বাড়ির ঠিকানাও নেই যে তাকে কল দিবে বা খুঁজবে। দুজনেই বেশ চিন্তিত। নীরবতা ভেঙে নীলা বলল, আপু, কি করব এখন? আশেপাশে সব জায়গায় তো খুঁজলাম তাকে, কোথাও তো পেলাম না। এখন কি করব? কিচ্ছু জানি না আমি, মাথায় কিচ্ছু আসছেই না। কি করব বলো এখন? ওরে যদি সামনে পাই না, গুনে গুনে 10টা চড় মারবো ওর গালে। তুইও মারবি? নীরা চুলগুলো টেনে মাথা নিচু করে বসে আছে। রাগে আর দুশ্চিন্তায় তার শরীর থরথর করে কাঁপছে। নীলা গেটের দিকে তাকায়। প্রতিদিনকার মতো ভার্সিটির গেট দিয়ে সদ্য প্রবেশ করা ছেলেটার দিকে তাকায়। পরে সারা চেক শার্ট, কালো লম্বা ঢলা প্যান্ট। ধীর পায়ে প্রবেশ করে ছেলেটা। কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে গেট দিয়ে প্রবেশ করে ছেলেটা। নীলা ছেলেটাকে ঠিক চিনতে পারেনি মাথা নিচু করে থাকার কারণে। নীরাকে ঝাঁকিয়ে দিয়ে বলল, আপু, ছেলেটা গিয়ে দেখো তো, চিনা লাগছে মনে হয়। নীলার দিকে তাকিয়ে সামনের দিকে তাকালো। বেশ বিস্মিত হাসলো সে। উত্তেজনার শরীর কাঁপছে তার। হুট করে নীলাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল সে। নীল আজ 5 দিন পর ভার্সিটিতে এসেছে, হাতে ব্যান্ডেজ। ধীর পায়ে চিরপরিচিত বকুলতলার দিকে এগিয়ে গেল। আরে আপু, কি হলো? ছেলেটাকে দেখার পর আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন? নীলু, তুই ওকে চিনতে পারলি না? আরে ও নীল। কি বলো? দেখো, ফান করো না তো, সত্যি করে বলো, নীল এরকম করে আসে না। আমি সত্যিই বলছি। আনন্দে নীলার গলা বেয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। নীলাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল সে। নীলা তাদের সামনে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, কেমন আছেন আপনারা? নীলা আর নীরা একে অপরকে ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ মুছে নীলা বলল, খুব ভালো আছি। খুশির ঠেলায় একটা ডান্স দিতে ইচ্ছে করছে, বাট দিতে পারছি না। নীল এইরকম জবাবে খানিকটা অবাক হলো। নিজেকে স্বাভাবিক করেই বলল, তো দেন, সমস্যা তো নেই। নীল অবাক হয়। কিছু বলার আগে নীলের গাড়ে চড় পড়ল। নীল হতভম্ব হয়ে গিয়েছে। নীরা নীলাকে বলল, তুই একটা দে। তুমি দিয়েছো, তাতেই হবে। নীরা নীলের কলার ধরে বলে, এতদিন কই ছিলি? হ্যাঁ, আমাদের বলে যেতে পারতি। টেনশনেই রাখতে ভালো লাগে তোর, তাই না? কলার ছেড়ে কথা বলুন। না ছাড়লে কি করবি? নীলের বেশ রাগ হয় যে মেয়েদের গায়ে হাত তুলে না বা হাত দিয়ে নীরা হাতটা ছেড়ে নেয়। রাগ সামলাতে না পেরে ব্যান্ডেজ করা হাত দিয়ে বসার জায়গায় জোরে খুশি মারে। নীরা বেশ ভয় পায়। সে ভেবেছিল তাকে মারবে। নিজেকে স্বাভাবিক করে বলল নীল, শার্টের কলার ধরা আমার পছন্দ না। আপনার জায়গায় যদি কোনো ছেলে হতো তাকে মারতাম। আপনি মেয়ে বলে বেঁচে গেলেন। আর হ্যাঁ, দ্বিতীয়বার কাজটা করবেন না আশা করি। নীরা অবাক চোখে তাকিয়ে আছে। কিছুই বলতে পারে না সে, যেন বোবা হয়ে গিয়েছে সে। নীল চলে যায় ক্লাসরুমের দিকে। নীলা নিচে দেখতে পায় কয়েক ফোঁটা রক্তের ছাপ। নীরাকে ডেকে নিচে তাকাতে বলল। নীরা নীলার কথা মতো নিচে তাকালো। সামনের দিকে তাকায়, দেখে নীলের ডান হাতে ব্যান্ডেজ। সাদা রক্তের ব্যান্ডেজটা লাল হয়ে গিয়েছে। নীরা একে অন্যের দিকে তাকিয়ে জোরে দৌড় দেয়। নীলের শরীর এখনও কাঁপছে রাগে। হাত দিয়ে রক্ত পড়ছে তার খেয়ালে নেই।
পিছন থেকে একজোড়া হাত চেপে ধরে তার রক্তে ভেজা হাতটায় পিছনে ফিরে তাকায়, দেখে নীরা আর নীরা কিছু না বলে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু পারে না। হাতটায় বেশ ব্যথা পায় টানার কারণে। নীলা আর নীরা দুজনে কিছু না বলে ভার্সিটির বাইরে ফার্মাসিতে নিয়ে যায় তাকে। ব্যান্ডেজ করা শেষ হলে বকুলতলায় গিয়ে বসে তারা তিনজন। নীলের দিকে তাকালো নীরা, মাথা নিচু করে বসে আছে সে। শান্ত কণ্ঠে বলল, এতদিন কোথায় গিয়েছিলে তুমি? নীরার প্রশ্নে বেশ অপরিচিত হয়ে যায় নীল। কি বলবে ভেবে পাচ্ছে না। নিজেকে স্বাভাবিক করে বলল, গ্রামের বাড়ি গিয়েছিলাম। তোমার হাতে ব্যান্ডেজ কেন? বাড়িতে ফল খাওয়ার সময় হাত কেটে গেছে, তাই। ও, তুমি জানো তোমার রাগটা একটু বেশি। আমাদের বলে যেতে পারতে। জানি কত টেনশন হচ্ছিল। আমরা ভাবছি কিনা কি হয়ে গেল। বোনটা হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, তাই কাউকে বলতে পারিনি। একটা প্রশ্ন ছিল, আমার চলে যাওয়াতে আপনাদের টেনশন কেন হয়? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। তুমি কি বোঝো না তোমাকে ভালোবাসি আমরা? কেন এমন করো বলো তো? দেখুন, আপনাদের আগেও বলেছি আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। কোথায় আপনারা আর কোথায় আমি? ভাবুন একবার, ঠিকমতো একবেলা খেতে পারি না, আর ভালোবাসা? দেখো, ভালোবাসাটা এমনি এমনি হয় না, তাই না? তার জন্য কিছু কারণ লাগে। আমরা না হয় তোমাকে কারণহীন ভাবেই তোমাকে ভালোবাসি। দেখুন, কিছু বলতেই চাই না আর। এই নীরা, ওরে ভালো করে ধর, একদম শক্ত করে। দুজনে বেশ শক্ত করে ধরে তাকে। ভার্সিটির বাইরে এসে একটা ডাকে নীরা। নীলকে জোর করে তুলে নেয় সিএনজিতে। মামা চলেন। আরে কোথায় যাচ্ছি? নামান এক্ষুনি, না হলে আমি কিন্তু চিৎকার করব। সমস্যা নেই কারো। এই মামা যান আপনি। কোথায় নিয়ে যাচ্ছেন সেটা তো বলবেন। বিয়ে করতে হয়েছে, এখন চুপ থাকো। সিএনজির পিছনের সিটে বসে আছে তারা। নীল ছেলেটাকে মাঝখানে রেখে নীরা আর নীলা দুজনেই দুপাশে বসলো। নীলের বেশ অস্বস্তি লাগছে, সাথে বেশ ভয়ও করছে যদি মেয়ে দুটো কিছু করে ফেলে তাহলে। নীল নামের ছেলেটা অবাক চোখে তাকিয়ে আছে তাদের দিকে। মেয়েগুলোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কি আবুল তাবুল বলছে। দুদিন হলো না তাদের সাথে পরিচিত হয়েছে, এখন বলে বিয়ে করবে। ভয়ে আবার কিছু বলতেও পারছে না। কি করবে কিছুই মাথায় আসছে না। মাথাটাই খারাপ হয়ে গেছে তার। এই যে, সত্যি কি আমরা বিয়ে করতে যাচ্ছি? নীরা আর নীলা উভয় তার দিকে তাকালো গরম চোখে। নীরা মুচকি হেসে কড়া গলায় বলল, হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? চুপচাপ বসে থাকতেই বলিনি? যা হবার তা হতে দাও, না হলে মাথা ফাটিয়ে দিব। একদম চুপ। নীল ছেলেটা এরকম ধমক খেয়ে চুপ হয়ে গেল। মনে মনে হাসলো। কেন হাসে জানে না সে, হয়তো জানে, কিন্তু তা অতি গোপনে। পুরো রাস্তা জুড়ে গাড়ি আসছে বেশ, কোথাও কোথাও জ্যামও আছে। নীলারা জ্যামে আটকে পড়েছে। নীলা বাইরে তাকায়, দেখি বাচ্চা একটা মেয়ে বাইরে গাড়িতে গিয়ে টাকা খুঁজছে বা ভিক্ষা করছে যাকে বলে। কি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সেই মেয়েটার দিকে। পরনে হাফ হাতা ফ্রক, যা ময়লায় একদম ভরে গেছে, সাথে পায়জামা, সেটাতেও ময়লা ভর্তি। মেয়েটা একটা প্রাইভেট কারের সামনে দাঁড়ালো, গিয়ে ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা থেকে টাকা খুঁজলো। লোকটা মেয়েটাকে সজোরে একটা চড় দিল, কিছু না বলে তারপর ধাক্কা দেয়। মেয়েটার চোখে পানিটা স্পষ্ট দেখতে পায় সে। নীল ছেলেটা নীরার দিকে তাকায়, নীরাকে ডেকে বলে ওঠে, এই যে শুনছেন, একটু বাইরে যাব, এখানে ভালো লাগছে না। প্রমিস, কোথাও পালাবো না। নীরা মেয়েটা নীলের দিকে তাকায়। নীল ছেলেটাকে যে প্রচণ্ড বিশ্বাস করে, ছেলেটাকে কখনো মিথ্যা বলতে দেখেনি সে। নীলার দিকে তাকায় সে। নীলা বলে, আপু, ও পালিয়ে যাওয়ার জন্য এমন বলেছে, দেখবে বাহিরে গিয়ে ও হাওয়া হয়ে গেছে, ওকে বাহির হতে দিও না। সত্যি বলছি, কোথাও পালাবো না। এখানে প্রচুর গরম লাগছে, তাই বের হতে চাইছি। জ্যাম ভাঙলেই আবার উঠে যাব। প্রমিস, প্লিজ বাইরে যাই। নীরা পুনর্দৃষ্টিতে তাকালো নীলের দিকে। দেখে গরমে ঘাম ঝরছে কপাল বেয়ে। ছেলেটা সত্যি বলেছে, বাইরে প্রখর রোদ পড়েছে,
তার উপরও গরম লাগছে। নীরা মেয়েটা কিছু না বলে নেমে দাঁড়ায়। নীল যেন হাঁপ ছেড়ে বাঁচল। সিট থেকে নেমে দাঁড়ায় সে। নীরা আবার ওর সিটে গিয়ে বসলো। নীলের দিকে খেয়াল রাখে যেন কোথাও পালিয়ে যেতে না পারে। নীল ভিক্ষা করে মেয়েটাকে ডাকে। মেয়েটা শুনতে পায়নি গাড়ির হরেনের জন্য। নীল ছেলেটা এগিয়ে যায় মেয়েটার দিকে। নীরা ভাবে হয়তো পালিয়ে যাচ্ছি, তাই নীরাও নামে। তার দেখা দেখি নীলাও নামে। নীলা গিয়ে মেয়েটার পাশাপাশি দাঁড়ায়। নীলা কিছুটা দূর থেকে তাকিয়ে থাকে তাদের দিকে। নীল ছেলেটা হাঁটু মুড়ে বসে মেয়েটার সামনে। মেয়েটাকে ডাক দিয়ে বলল, এই পিচ্ছি, তোর নাম কি রে? মেয়েটা নীলের দিকে তাকায়, দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা ফর্সা গোলগা চেহারা ছেলে। নীলের দিকে তাকিয়ে বলল, আমার হলো গিয়ে নিশি, তাই সবাই পরি বলে ডাকে। ক্যান্সার না, এমনি। তোর পরিবারে কে আছে রে? যে স্যার, আমি আর আমার মা। মার অসুখ, তাই আমি ভিক্ষে করি। ও, ধর। নীল তার পকেট থেকে কসকসে একটা 500 টাকার নোট গজিয়ে দিল মেয়েটাকে, যা সে মেসের ভাড়ার জন্য রেখেছিল। মেয়েটা অবাক চোখে তাকালো। ওই, আমারে স্যার বলে ডাকবি না, ভাইয়া বলে ডাকবি। তোকে ওই গাড়িতে বসে থাকা লোকটা চড় মারলো কেন? ভাইয়া, মায়ের ওষুধের জন্য বহু টাকা লাগবো, তাই স্যারটার কাছ থেকে টাকা খুঁজছিলাম, তাই চর মারছে। এরকম মার তো সবসময় খাই, তাই কিছু মনে করি নাই। চল। নীল ছেলেটা মেয়েটার হাত ধরে চর মারা লোকটার গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির সামনে এসে দাঁড়ালো সে এবং মেয়েটা। গাড়িতে বসে থাকা লোকটা মেয়েটাকে দেখে বেশ রেগে গেলেন। অকথ্য ভাষায় গালি দিয়ে বললেন, ওই কুত্তার বাচ্চা, আবার আসছিস? বললাম না তোরে টাকা দিব না, তারপরও আসলে কেন? চড়, আরেকটা দিব নাকি? এক্সকিউজ মি স্যার, মারবেন মানে? কি জন্য মারবেন ওকে? আচ্ছা যাক, মেরে দেখান, আপনার সাহস একটু দেখি। ওই নিশু, যা ওরে একটা মার। না ভাইজান, মারুম না, উনি আমার বড়। দেখলেন ভাই, মেয়েটা চাইলে আপনাকে চড় মারতে পারতো, বাট আপনাকে মারেনি। কারণ কেন জানেন? সে আপনাকে সম্মান করছে। আরে ভাই, আপনার ঘরেও তো বাচ্চা আছে, তাই না? আপনি আপনার বাচ্চাকে একটা চড় মেরে দেখবেন, তখন ওর কীরকম লাগে। আর গালি দিলেন, সমস্যাটা ওর যায়নি, সম্মানটা ওর যায়নি, আপনার গেছে। আরে ভাই, আপনার কাছে তো বেশি কিছু চায়নি, কয়েকটা টাকা চেয়েছে সে, আপনি চাইলেই দিতে পারতেন। ভাই, দিনে তো মনে হয় কম টাকা খরচ করেন না। মেয়েটাকে 10-5 টাকা দিলে তেমন ক্ষতি হতো না, তাই না? ওরাও মানুষ, আপনার আমার মতো, কেবল ফারাক এতটুকু, আপনি ধনী আর ওরা গরিব। তাই দয়া করে ওদের সাথে এরকম আচরণ করবেন না, পারলে সাহায্য করবেন। ওই নিশু, চল এখন। নীল গিয়ে আবারও সিএনজির সামনে এসে দাঁড়ালো। নীলা দেখে নীলের সাথে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। ওই, কিছু খাইছিস? না ভাইজান, সকালে করিম চাচার দোকান থেকে কগ্লাস পানি খাইছিলাম। জেমস উঠে গেছে বেশ অনেকক্ষণ হলো। নীল নীরাদের দিকে তাকালো। এই যে শুনছেন, ওকে কি বসানো যাবে? না মানে আপনাদের পাশে, আমি সামনে বসছি। নীল ছেলেটার সামনে বসে পড়ে। নীরা মেয়েটাকে কোলে তুলে নিল, বিভিন্ন কথা বলছে তার সাথে। নিশি নামের মেয়েটা দুজনের মাঝখানে বসে। নীরা আর নীলা নিশির সাথে গল্পয় মশগুল হয়ে পড়ে। নীরা ড্রাইভারকে উদ্দেশ্য করেই বলল, মামা, সামনেই ভালো দেখে রেস্টুরেন্টের সামনেই থামিও তো। ড্রাইভার তাই করলো। একটা ভালো মানের রেস্টুরেন্টের সামনে এসে দাঁড় করালো গাড়িটা। নীল ছেলেটা নেমে নিশিকে কোলে তুলে নিল। নীরা আর নীলা নেমে দাঁড়ালো। নীল ড্রাইভারকে বলল, মামা, আপনিও আসেন। মনে হয় সকাল থেকে তেমন কিছু খাননি, আসুন আমাদের সাথে আপনিও। নীলা আর নীলার এরকম উদারতা দেখে বেশ বিস্মিত হলো। তারা গিয়ে রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। ম্যানেজার সাহেব বেশ অবাক হলেন। তিনি গিয়ে নিজে জিজ্ঞাসা করলেন কি খাবেন। খাবার খাওয়া শেষে তারা সবাই আবারও সিএনজিতে বসলেন। নীলা ড্রাইভারকে বলল, মামা, সামনে একটা কাজী অফিসে নিয়ে যান আমাদের। নীল যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। ইস, কেন যে আজ ভার্সিটি আসলো কে জানে। থুর। এই যে কি বলছেন এগুলা? হ্যাঁ মামা, আপনি ওখানে নিয়ে যাবেন না। এই নিশু, তোর বাড়ি কোথায় রে? আগে তোর বাড়িতে যাব, তারপর অন্য জায়গায়।
ভাইজান, সামনে একটা কাজী অফিস আছে, তার থেকে 5 মিনিট হাইটা গেলে আমারও বাড়ি। নীল মাথায় হাত দিয়ে বসে রইল। কি করবে এখন কিছুই বুঝে উঠতে পারছে না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কাজী অফিসের সামনে গিয়ে সিএনজিটা থামলো। নীলা আর নিশু নামের বাচ্চা মেয়েটাও নামলো। নীল এখনও নামেনি। নীল শুকনো গলায় এদিক ওদিক দেখালো। কোনো দিকে তেমন করেও মানুষ নজরে পড়ছে না, সে সাহায্য পাবে। নীলার এরূপ আচরণে নীলা বেশ মজা পেল। নীলার কানে কানে বলল, আমরা তো মাত্র মজা করার জন্য বিয়ের কথা বলছি, আর ছেলেটা কি বোকা মনে করেছে আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি, তাই না আপু? নীলার দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুপুর তখন 2টা। সূর্যের কড়া রোদের আলো তাদের গায়ে পড়ছে। দুজনের চেহারা কড়া রোদের আলোয় খানিকটা লাল হয়ে গেছে। মাথার কিনারায় থাকা চুলগুলো খানিকটা ভিজে গেছে ঘামের কারণে। চুলগুলো চিকচিক করছে রোদের আলোয়। নাকের ডগায় খানিকটা ঘামের জলের প্রলেপ পড়ছে। নীল বিমোহিত দৃষ্টিতে তাকালো তাদের দিকে। নীলা সাদা ড্রেস পরেছে আর নীলা কালো। নীলার মাথায় গাঁটটি মেরে বলল, ওই, ও কিন্তু সন্দেহ করবে, আসতে বল। নীলা চুলগুলো ঠিক করার চলে নীলার দিকে তাকালো। দেখে নীল এখনও ড্রাইভারের সাথে বসে আছে। মুখে বেশ ভয়ের ছাপ দেখা যাচ্ছে তার। মনে মুচকি হাসলো সে। কেন হাসলো সে নিজেও জানে না, কারণহীন কোনো কারণে মুচকি হাসলো। নীলকে ইশারায় ডাকলো সে, কিন্তু নীল তা পাত্তা না দিয়ে ড্রাইভারকে বলল, মামা, এখানে 8 ঘন্টা অপেক্ষা করতে পারবেন? ড্রাইভার পান খাওয়া লাল ফিক দিয়ে বিশ্রী একটা হাসি দিয়ে বলল, না মামা, 2টা বাইজা গেছে, বাড়িতে বউ অপেক্ষা করতেছে মোর লাগিয়া। মই গেলে 2জন মিলে খাওয়ান খাইব, তাই জলদি যাইতে হইব। নীল বিস্মিত হাসলো। সামনে সিট থেকে নেমে ভাড়া মিটিয়ে নীরাদের পাশে এসে দাঁড়ালো। নিশি নামের বাচ্চা মেয়েটাকে নীরার কোল থেকে নিয়ে নিজের কোলে তুলে নিল নীল। নিশির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওই নিশু, কোন দিক দিয়ে রে তোদের বাড়ি? নিশি রোডের বিপরীত পাশে হাত দেখিয়ে বলল, ভাইজান, ওদিকে একটা গলি আছে না, ওইটা দিয়ে আমাগো বাড়িতে যাওয়ান লাগবো। নীরারা ধীর পায়ে হেঁটে রাস্তা পার হলো। গলিটার ভিতর ঢুকে গেল। জাসকাটা একটা বস্তি এলাকা। চারিদিকে ময়লার আবর্জনার স্তব্ধ। নিশিকে এটা ওটা জিজ্ঞাসা করছে নীল। নিশি নীরা আর নীলের দিকে তাকালো। ভাইজান, একটা কথা জিজ্ঞেস করুন। হ্যাঁ, কর। নীল আর নীরাকে দেখিয়ে দিয়ে বলল, ভাইজান, আপারা তোমার কি হয়, বান্ধবী নাকি? নীল আর নীরা নীলার দিকে তাকালো। মেয়ে দুটো ঘেমে একদম অস্থির। নিশির কথাটা নীলা আর নীরার কান এড়ায়নি। নীরা পাশ থেকে জোরে বলল, আমরা তোমার ভাইজানের বউ হই, বুঝলা? আর তোমার ভাবি। নীল ঘাড় ঘুরিয়ে নীরাদের দিকে তাকালো। দুজনের মুখে দুষ্টমির মুচকি হাসি। নীল তাদের দিকে গরম চোখে তাকিয়ে রইল। নীরা আর নীলা পাত্তা না দিয়ে হঠাৎ করে অট্ট হাসিতে মত্ত হলো। নীল তাদের দিকে অবাক চোখে তাকালো। মেয়ে দুটোর এইভাবে হাসার কি আছে? নিশি অবাক কণ্ঠে বলল, তোমরা দুজনই ভাইয়ার বউ? নীলরা গিয়ে নিশিদের বাড়িতে গিয়ে পৌঁছলো। বাড়িটা বেশ ভাঙাচোরা। বাড়ির এপাশে ময়লা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। বাড়িতে কোনো দরজা নেই। নীলারা বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে একটা রুম, ছোট্ট একটা ভাঙাচোরা খাট আছে, যেটাতে নিশির মা শুয়ে আছে। নিশি নীলের কোল থেকে নেমে তার মায়ের পাশে এসে দাঁড়ালো। নিশি তার মাকে উদ্দেশ্য করে বলল, মা দেখো ক্যাডা আইছে। নিশির মা আবছা চোখে তাকিয়ে রইল নীলদের দিকে। শোয়া থেকে উঠতে উঠতে বললেন, তোমরা কারা বাবা? ঠিক চিনতে পারলাম না। আমাদের চিনবেন না আপনি? আন্টি, কেমন আছেন আপনি? বাবা, ভালো আছি। তোমরা কেমন আছো? জি আন্টি, ভালো। ডক্টর কি বলছে? বাবা, ডাক্তার সাহেব কইছে বহুত টাকা লাগবো অসুখ সারার জন্য। মায়েরটা আমার 2টা খাবার খাইতে পারে না ঠিক মতো দিনে, সব আমার ঔষধে চলে যায়। কি করব বাবা, তুমি কও।
নীল নিশির দিকে তাকালো। ময়লা ফর্সা রঙে ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, বয়স এই তো 7 কি 8 বছরের হবে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে, শরীরে মাংস নেই বললেই চলে। একদম শুকনো মেয়েটা। নীল নীরা আর নীলাকে কাছে ডাকলো। নীলা আর নীরাকে বলল, আপনাদের কাছে কি টাকা আছে? যদি থাকে তাহলে টাকাগুলো আমাকে দিন তো। নীলা আর নীরা কিছু না বলে নিজেদের ব্যাগ থেকে টাকা বের করে নীলের হাতে দিল। নীল তা গুনে দেখল, প্রায় 4000-এর কাছাকাছি। নিজের পকেট থেকে টিউশন করে পাওয়া 1000 টাকা সেখানে দিয়ে নিশির মায়ের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। নিশির মায়ের হাতে টাকাগুলো গুছে দিয়ে বলল, আন্টি এখানে 5000 টাকা আছে, আপনার 1 সপ্তাহের ওষুধ আর খাবার নিয়ে আসবেন। আমরা 2-4 দিন পর আবার আসবো। আজ চাই তাহলে। তোমাদের কিছুই দিতে পারলাম না বাবা, এতই অক্ষম দেখো। ধুর আন্টি, আগে সুস্থ হয়ে নিন, তারপরে এসেই খাবো। আজ তাহলে যাই। নীল গিয়ে নিশির সামনে হাঁটু মুড়ে বসলো। নিশির দিকে তাকালো সে, দেখে মেয়েটার চোখে পানি। নীল আলতো চোখ মুছে দিয়ে বলল, কিরে কাঁদছিস কেন? ভাইজান তুমি আর আইবা না? আরে আসবো তো, দেখবি কাল আবার আসবো। নিশি কান্না করতে করতে নীলকে জড়িয়ে ধরলো। নীল আলতো হাতে জড়িয়ে নিল নিশিকে। নিশিকে তার সামনে এনে কপালে চুমু এঁকে বাড়ির বাইরে নিয়ে আসলো সে। প্যান্টের পকেট থেকে মোবাইলটা নিয়ে কী যেন করলো, তারপর আবারও প্যান্টে গুজে নিল মোবাইলটা। তিনজনে বসে থেকে বের হলো। নীল এদিক ওদিক তাকালো, পালানোর কোনো রাস্তা আছে কিনা। নীল জোরে দৌড়তে যাবে, নীলা খোপ করে তাকে ধরে ফেললো। নীলা চিৎকার দিয়ে বলল, আপু দেখো, পালিয়ে যাচ্ছে ও। নীরা এসে নীলের হাত শক্ত করে ধরে, তারপর সোজা কাজী অফিসের দিকে নিয়ে যায়। রাত তখন 10টা কি 11টা হবে। একটি মেয়ে আর একটি ছেলে দাঁড়িয়ে আছে একটা ব্রিজের ওপরে। চারিদিকে কোনো মানুষের অস্তিত্ব নেই। ছেলেটা গিয়ে ব্রিজের রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো। ব্রিজের নিচে তাকালো, বেশ জোরে পানি যাচ্ছে, তার নিচে প্রবাহমান ধারা। ছোট্ট একটা নদী, অথচ তার স্রোত কেমন দ্রুত। নদীটির কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে বিস্তীর্ণ কাশফুলের বন, যা নদীটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আপন মহিমায় আকাশে আজ বেশ তারা উঠেছে। কিছুক্ষণ নদীটির দিকে তাকিয়ে থাকে। নিস্তব্ধ কালো আকাশটার দিকে তাকালো সে। আনমনে মুচকি হাসলো ছেলেটা। চারিদিকে কোলাহল শূন্য, নিস্তব্ধ ছড়িয়ে পড়ছে এখানে। দূরে কোনো ঝাড়ফুঁক থেকে ভেসে আসছে ঝিরিপোকার আওয়াজ। ঠান্ডা বাতাস বইছে চারিদিকে। বাতাসের তোড়ে মেয়েটির লম্বা অগোছালো এলোকেঠি চুলগুলো এলোমেলো হয়ে আসছে পড়ছে তার নরম তুলতুলে মুখের ওপর। মেয়েটা অবাধ্য চুলগুলোকে কানে গুঁজে দেওয়ার ছলে আর চোখে দেখছে ছেলেটাকে। কে মনে করে পেছনে ফিরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরিহিত একটি মেয়ে। মেয়েটির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। মেয়েটিকে ইশারার কাছে ডাকলো ছেলেটা। মেয়েটি বেশ দূরত্ব হেঁটে ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালো। কি মনে করে ছেলেটা মেয়েটির দুটি হাত ধরলো। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলল, জানো কালো আকাশটা কি বলেছে? ছেলেটি মাথা দোলালো, অর্থাৎ সে জানে না। ছেলেটা মেয়েটার দিকে জিজ্ঞাসোত্তর দৃষ্টিতে তাকালো। মেয়েটা ছেলেটার বাহু ডুরে নিজেকে আবদ্ধ করে ছেলেটার বুকে মাথা রেখে বলল, এই ছেলে শুনছো? হ্যাঁ তোমাকেই বলছি, তোমার পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে শুধু একান্তই তোমার, কেবল তোমারই। তাকে এক পাহাড় কষ্ট দিয়ে এক মুঠো সুখ দিলে সে নিতান্তই খুশি। তাকে পাহাড় সমান সুখ না দিলেও চলবে, কেবল তোমার ওই নিশাচরণের দুটি চোখ দিয়ে তার দিকে এক পলক তাকিয়েও দেখবে তোমার প্রতি তার এক ভালোবাসা কতটুকু। সে তো কবেই খুন হয়েছে তোমার ওই মোহিতময় নেশাক্ত দুটির চোখের তীব্র আঘাতে। জবাবে ছেলেটা মেয়েটাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। ছেলেটার মুখে মুচকি হাসির পলক তখনও ধরা পড়ছে তার বিস্তীর্ণ গলাটার জোরে। ঝুমঝাম করে বৃষ্টি হচ্ছে চারিদিক বেয়ে। এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে দুজন কাপতি দাঁড়িয়ে আছে।
একজন বুকের মধ্যে লেপ্টে থেকে নিজের সুখ খোঁজার চেষ্টা অনবরত নিজেকে বিলিয়ে দিচ্ছে, আর অন্যজন তার বুকের মধ্যে লেপে থাকা বৃষ্টির মধ্যে অন্যান্য এক আয়নাবিল প্রশান্তিযুক্ত কোনো এক মোহিতময় নারীর দিকে অপলক চেয়ে আছে। মেয়েটা চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটার দিকে মুখ নিয়ে মুচকি হাসলো, আর ছেলেটা তার প্রিয়সীর দিকে তাকিয়ে রইল। ছেলেটা হঠাৎ গেয়ে উঠল, যদি বলি তুমি আমার শরীর দিয়ে আদার, বেজা ঠোঁটের পিঠ জুড়ে স্বপ্ন ছুঁয়ে দাও, হাতে নিয়ে কাঠগোলাপ, একটি কথার হাজার আলাপ, আলিঙ্গনে সুখের নিদ্রা কেড়ে নাও। দাঁড়িয়ে দুজন ওই জ্বালানার দ্বারে, স্বপ্ন আমার চলো দু হাত ধরে। তোমার দু চোখে পৃথিবী দেখি, তোমার ছায়াতে ছবি আঁকি। তোমার আঙিনা জুড়ে শত শত ক্রোশ দূরে নিয়ে এসেছি আমি পান ভুমরা, সোনার কাঠির উপর কাঠি ছোঁয়ায় ভেঙেছে হাজার বছরের ঘুমেরা। মেয়েটা অবাক চোখে তাকালো ছেলেটার দিকে, মুখে মুচকি হাসি লেগে আছে ছেলেটার। বৃষ্টির পানিতে ভিজে কি স্নিগ্ধ সুশ্যাম ভরা চোখে তাকিয়ে আছে ছেলেটা মেয়েটার দিকে। নীলার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কালো রঙের BMW 100cc মডেলের একটা বাইক। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির গতি যথারীতি বাড়ছে, সাথে বাতাসের বেগটাও তার সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো প্রায় নিবু নিবু। বাইকের উপর বসে আছে একটা ছেলে, গায়ে কালো রঙের কোট, মুখে ভৌতিক মাস্ক, প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটা সিগারেট নিয়ে তা মুখে জ্বালালো। একসাথে কয়েকটা টান দিয়ে কালো আকাশটার দিকে ধোঁয়াগুলো ছেড়ে দিল সে। বৃষ্টির প্রবাহমান স্রোতে যেন সব কিছু ধুয়ে গেছে। নীলাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে আছে একটি লাশ, যা কিছুক্ষণ আগে খুন করা হয়েছে। চিরপরিচিত একটা নাম্বারে কল দিল সেই ছেলেটা। ওপাশ থেকে রিসিভ করা লোকটা কেবল হ্যালো হ্যালো করছে। ছেলেটা হঠাৎ উচ্চস্বরে হাসা শুরু করে। কলটা কেটে দিয়ে ছেলেটা বেশ কিছুক্ষণ হাসার পর মোবাইলটা বন্ধ করে দেয়। নীলার রুমের দিকে তাকিয়ে আছে ছেলেটা। দূরে কোনো জায়গা থেকে শিয়াল আর কুকুরের ডাক শোনা যাচ্ছে। বেশ বিঘুটে লাগছে শব্দটা, হয়তো লাশটাকে খুবলে খুবলে খাবে লাতখোর কুকুরগুলো আর নিশি জাগার শিয়ালের দল। কথাটা ভেবে ছেলেটা শব্দহীন একটা বিদঘুটে হাসি দিল। নীলা এইমাত্র খাবার শেষ করেছে, সব কিছু গোছগাছ করে রুমের দিকে এগিয়ে যায় সে। বাড়িতে কেবল সে আর তার বাবাই রয়েছে। ছোটবেলায় নীলার মা মারা যায়, কাজের লোকগুলো কাজ করে চলে যায় নিজ নিজ গৃহে। নীলার অভ্যাস প্রতিদিন রাতে খাবার শেষ করে বেলকুনিতে দাঁড়িয়ে রাতের পরিবেশ দেখা। আজও সে এসেছে বেলকুনিতে। বৃষ্টি হওয়ার কারণে নিচের দুটো কমল হাত বাড়িয়ে দিল। বৃষ্টি ভেজাই মগ্ন সে। হঠাৎ তার মনে হলো তার দিকে কে যেন তাকিয়ে আছে। বাইরের দিকে তাকায় সে, দেখে কারো ছায়া। নীলা জোরে কে বলে চিৎকার দেয়। সামতিটি তখনও দাঁড়িয়ে আছে, কোনো শব্দ হয় না ওপাশ থেকে। নীলার কিছু না বলে নিচের রুমে চলে যায়। তৎক্ষণাৎ তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ওপেন করে সে দেখে সেখানে লেখা আছে, একটাই পিস্তল, একটাই বুলেট, যার শেষ প্রান্তে থাকবে একজন রাফিয়ান। বৃষ্টির প্রবাহমান ধারায় রক্তেরা মিছিল করবে পিচঢালা রোডে। দূরে কোনো জায়গা থেকে ভেসে আসবে লাতখোর কুকুর শিয়ালের ডাক, যারা খুবলে খুবলে খাবে পড়ে থাকা নিস্তেজ দেহগুলো। নীলা এরকম মেসেজ আজ প্রথম পড়ল, যার অর্থটা সে জানে না। নাম্বারটা ভালো করে দেখে নেয়, অপরিচিত নাম্বার। কল দেয় নাম্বারটাতে, দেখি বন্ধ আছে। নীলা ভাবে হয়তো ভুলে আসছে। পরক্ষণেই মনে পড়ল ছায়ামূর্তিটির কথা। তাহলে ওই লোকটাই এই মেসেজটা পাঠিয়েছে। বেশ চিন্তিত, কে পাঠাবে এইরকম মেসেজ। নীলা আজ বেশ তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছে। নীলাকে মেসেজটা দেখাতে হবে। এর অর্থই বাকি। বেশ রোদ পড়েছে, অথচ কাল সারা রাত বৃষ্টি পড়েছে অনবরত। নীলা টিস্যু দিয়ে কপালের ঘামটুকু মুছে নেই। কাল সারা রাত ঘুমাতে পারেনি। দূর থেকে নীলা আসছে ধীর গতিতে, বোঝাই যাচ্ছে মুখটা বেশ শুকনো। নীলা এবার ভাবে বলবে কি না বিষয়টা, আবার ভাবে ধুর, আপু হয়তো কিছু সাহায্য করতে পারবে।
নীরা এসে নীলার পাশে বসলো। কাল রাতেও নীরার কাছে আসে মেসেজটা, তাই সে তো চিন্তিত কে পাঠাবে তাকে এরকম মেসেজটার প্রত্যেকটা কথা বেশ রহস্যময়। নীরা নীলার দিকে তাকায়। মেয়েটার মুখটা আজ এত শুকনো কেন? মনে মনে বলে নীরা। নীরার কাছাকাছি এসে নিজের মোবাইলটা এগিয়ে দিয়ে নীরাকে বলল, আপু দেখো না, কাল রাতে আমার মোবাইলে এই মেসেজটা আসছে। কী সব লিখেছে মেসেজটায়, খুঁজেই বুঝে উঠতে পারছি না। নীরা নীলার হাত থেকে মোবাইলটা নিয়ে মেসেজটা পড়ে। তার কাছেও সেম মেসেজ এসেছে। নীরা চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নেয়। নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সামনেই হয়তো বেশ বড় ভয়ঙ্কর কিছু হবে, সাবধানেই থাকিস। জবাবে নীলা মুচকি হাসে। নীল ছেলেটা আজ বেশ পরিপাটি করে ভার্সিটিতে এসেছে। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করার সময় অনেকের চোখ যায় গেটের ডান পাশের রাস্তাটার দিকে। দেখে কিছু দূরে একটা ছেলে বাইকের উপর বসে আছে। তার সাথে বেশ পরিচিত কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যাদের সে আগেও দেখে। নীল কি হচ্ছে তা দেখার জন্য কিছুটা সামনে এগিয়ে আসে। দেখে কয়েকটা ছেলে ওমন্দ গায়ে কান ধরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো 2টা কি 3টা মেয়ে নাচছে। নীল এইসব দেখে মুচকি হাসলো। ছেলেগুলোর মধ্যে একজনের চোখ পড়ে নীলের হাসিটায়। নীল চলে যেতে নিলে পিছন থেকে কে যেন ডাক দেয়। পিছন ফিরে তাকায় সে, দেখে চিকন গোছের ছেলেটা জোরে বলে উঠল, ওই শালা এদিকে আয়। হ্যাঁ তোরে ডাকছি, এদিকে শোন, কোথায় আসে। নীল ধীর পায়ে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। বাইকের উপরে বসে থাকা ছেলেটাকে চিনে সে। রাতুল নাম ছেলেটার। কোনো এক অজানা কারণে ছেলেটাকে চিনে সে। ছেলেটাকে ডাক দেয় সে, ওই তুই রাতুল না রে? রাতুলের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো অবাক হয়। চিকন গোছের ছেলেটা এসে আবারও ছাড়ি দিয়ে বলে ওঠে, ওই শালা রাতুল ভাই বলে ডাক, চিনিস নাকে? মেরে হাত পা ভেঙে ফেলবো। জবাবে নীল শব্দ করে হাসে। রাতুল নামের ছেলেটা মাথা নিচু করে তাকায়। হুট করে বাইক থেকে নেমে দাঁড়ায়। চিকন গোছের ছেলেটাকে ঝরঝরে চড় মারে সে। ছেলেটা অবাক চোখে তাকায়। রাতুল ছেলেটার থেকে সরে এসে নীলের সামনে এসে দাঁড়ায়। মাথা নিচু করে বলে, সরি ভাই, আপনাকে ও ঠিক চিনতে পারে নাই, মাফ করে দেন ভাই। ওই মহিম, মাফ চা ভাইয়ের কাছ থেকে। উপস্থিত সকল বেশ অবাক চোখে তাকায়। গায়ে কম দামি শার্ট প্যান্ট, কাঁধের ব্যাগটাও বেশ পুরনো। এইরকম একটা ছেলে রাতুল ভাইকে ভাই বলে ডাকছে। কে এই ছেলেটা? এরকম একটা ছেলেকে রাতুল ভাই ভাই বলে ডাকছে। কে এই ছেলেটা? নীল রাতুলের দিকে তাকায়। দেখে ছেলেটা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাতুল, এসব কি হচ্ছে এখানে? কি সব দেখছি? আজ থেকে যেন এসব না দেখি। জি ভাইয়া। এদিকে শোন, কাছে আয়, তোর সাথে কথা আছে। জি ভাইয়া। আমি তোর ক্লাসে ভর্তি হয়েছি, আজ থেকে আমার পাশে বসবি। না মানে ভাইয়া, আপনি আমার সাথে না, মানে আপনি আমার ক্লাসে। ধুর, কিছুই বুঝতে পারছি না ভাইয়া। তোর বুঝতে হবে না। ক্লাসের দিকে এগিয়ে যায় নীল। তার পাশে হেঁটে চলছে রাতুল নামের মাস্টার টাইপের ছেলেটা। রাতুল ছেলেটা অবাক চোখে তাকিয়ে আছে নীল ছেলেটার দিকে। রাতুল ছেলেটার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসি দিল নীল। নীল মাথা নিচু করে ক্লাসরুমে এগিয়ে গেল। ক্লাসরুমে ঢুকে একদম শেষের একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল সে। তার পাশে রাতুল নামের ছেলেটাও বসেছে। আনমনে বেগের চেন খুলে সেখানে হাত দিল সে। বেশ শক্ত একটা জিনিস তার হাতে ধরা দিল। মুখে মুচকি হাসির আভাটা আরো গাঢ় হয়ে ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ মুখ জুড়ে। নীরা আর নীলা নীলের এরূপ ব্যবহার দেখে বেশ বিস্মিত হয়। রাতুল নামের ছেলেটাকে চেনে না। ভার্সিটির মধ্যে মাস্তানি করে বেড়ায়। ভার্সিটির সব ছেলে মেয়ে তাদের রেগিংয়ের কবলে পড়ে। নীল ছেলেটা দেখে এভাবে উঠে দাঁড়ালো। নীল ছেলেটাকে দেখে উঠে দাঁড়ালো। নীরাকে এই একটা বিষয় বেশ ভাবাচ্ছে। নীরা দাঁড়িয়ে থাকে না, নীলাকে নিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। নীলা আর নীরা ক্লাসরুমে এসে দেখে নীল ছেলেটা রাতুলের সাথে বসে আছে। বেশ অবাক হয় দুজনে। রাতুল ছেলেটা মুখটা কাঁচুমাচু করে এদিক ওদিক তাকাচ্ছে। নীরা আর নীলা ধীর পায়ে হেঁটে নীল যে টেবিলে বসে আছে সেই টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। নীল ছেলেটা মাথাটা টুকের সাথে লাগিয়ে বসে আছে। নীলা আর নীরা একবার নীলের দিকে তাকায়, আরেকবার রাতুলের দিকে তাকায়। নীলা চোখের ইশারায় রাতুলে উঠে যেতে বলে, কিন্তু রাতুল যায় না।
ভয়মাখা চোখে নীলের দিকে তাকালো রাতুল। নীল ইশারায় উঠে যেতে বলে তাকে। রাতুল গিয়ে অন্য একটা বেঞ্চে বসে। নীল রাতুলের দিকে তাকিয়ে একটা মুচকি হাসলো। নীরা নীলার দিকে তাকিয়ে রইল, মনে মনে বলে ছেলেটা অকারণেই মুচকি হাসি দেয় কেন? ছেলেটা বড্ড রহস্যময়ী। নীরা নীলের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো, দেখে 4টি অপরিচিত ছেলে তাদের ক্লাসে ঢুকছে। আগে কখনো দেখেনি তাদেরকে ভার্সিটিতে। ছেলে দুটো গিয়ে নীলদের ঠিক 2 সিটের পিছনে গিয়ে বসলো। নীল তাদের দিকে তাকিয়ে শব্দহীন এক হাসি দিল। নীলার এটা চোখ এড়ায়নি। নীলার কাছে ছেলেগুলোর মধ্যে যেন কাকে দেখছে, বেশ পরিচিত লাগে তার কাছে। ছেলেগুলোকে দেখে যেন কেমন গম্ভীর হয়ে গিয়েছে নীল। ছেলেগুলো নীলার দিকে তাকিয়ে আছে। ছেলেগুলোকে নীল বেশ ভালো করে চিনে, কেননা কোনো এক মন্ত্রীর ছেলেপুলো এগুলো। ছেলেগুলোর মধ্যে লীলা টাইপের ছেলেটা নীলাকে বেশ ক্ষিপ্র নজরে দেখছে। নীল সামনে বেঞ্চে বসে থাকা কয়েকটা ছেলে মেয়ের দিকে তাকালো। বেশ হইচই করছে ছেলেগুলো, আর মেয়েগুলো অট্ট হাসি দিচ্ছে। নীল তাদের দিকে তাকিয়ে শব্দহীন এক মুচকি হাসি দিল অকারণেই। ক্লাসরুমে সেলিম ছাড়া সে ভার্সিটির সবচেয়ে স্ট্রং ছাদের মধ্যেই একজন। কোলাহলপূর্ণ রুম হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সবাই উঠে দাঁড়ায়, শুধু নীল বাদে। ক্লাসরুমের অ্যালকোনারে একটা বেঞ্চে টুলের সাথে মাথা লাগিয়ে বসে আছে সে। নীরাকে ইশারায় পাশে তাকাতে বলে। নীরা তাকায়, দেখে নীল বসে আছে। স্যার সবাইকে বসতে বলে নিজের জায়গায় গিয়ে বসেন। খানিকটা চুপ থেকে স্যার মোটা স্বরে বললেন, আজ পরীক্ষায় 40-এর নিচে যে মার্ক পাবে তাকে যেন আমার ক্লাসে আর না দেখি। স্যার সবার কাছে প্রশ্নপত্র দিয়ে নিজ টেবিলে গিয়ে বসলেন। নীরা আর নীলা আইনমনে লিখে মাঝে মাঝে নীলের দিকে তাকায়, দেখে নীল আগের মতোই বসে আছে, কোনো কিছু লেখছে না। নীরা বেশ অবাক হয়। টাইম শেষ হয়ে যায় একে একে সবাই খাতা জমা দিয়ে চলে যায়। নীরা, নীলা, নীল ওই 4টি ছেলে বসে আছে। নীল গিয়ে খাতা জমা দেয়, সাথে নীরা আর নীলাও দিয়ে দেয়। ছেলে 4টি তাদের পিছু পিছু খাতা জমা দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে যায়। নীরা আর নীলা গিয়ে ভার্সিটির বকুলতলায় গিয়ে বসে। নীলকে আনার জন্য গেছে। যাওয়ার সময় ছেলেগুলোকে দেখে নিজের কাছে থাকা বাটন ফোনটা পকেট থেকে নিয়ে কি যেন টাইপ করলো। বাটন ফোনটা আবার পকেটে ঢুকিয়ে ভার্সিটিতে চলে যায়। পকেট থেকে মোবাইল বের করে রাতুলকে কল দেয়। মন্ত্রী ছেলেপুলেদের দিকে নজর রাখ। জি ভাইয়া। নীলা আর নীরা গল্প করছিল নীলকে নিয়ে। নীলা দেখে তাদের ক্লাসে আসে নতুন ছেলেগুলো তাদের থেকে কিছুটা দূরে বসে আছে। তাদের দিকে তাকিয়ে আছে ডেপ ডেপ করে। নীরাকে ডেকে দেখায়। নীরা তাদের দেখে বেশ অবাক হয়। ক্লাসের ছেলেগুলো তাদের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। নীরা বেশ ভয় পায়। ছেলেগুলো কারা কে জানে, নীলা চিনে বলে মনে হয় না। নীলা আর নীরা উঠে চলে যায় সেখান থেকে। তাদের দুজন গিয়ে গেটের সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলো তাদের পিছন পিছন এসে দাঁড়ায়। নীল এসে দেখে নীরারা গেটের সামনে এসে দাঁড়িয়েছে। 3 জন মিলে ভার্সিটির বাইরে এসে দাঁড়ায়। নীরা একটা সিএনজি ডেকে এনে 3 জনে বসে। উদ্দেশ্য ভার্সিটির পাশের পার্কে যাওয়া। তারা গিয়ে পার্কের ভিতরে প্রবেশ করে। জায়গাটা বেশ সুন্দর। চারিদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ, সাথে রয়েছে বিভিন্ন ফলের গাছ। তারা গিয়ে একটা শিমুল গাছের তলায় গিয়ে বসলো। নীলা নীলকে বলল, তোমার উত্তরটা এখনো পাইনি। কিসের উত্তর? জানো না, তুমি নাকি না জানার ভান করছো। নীল এতক্ষণ বুঝতে পারলো কিসের উত্তরের কথা বলছে নীলা। চুপ হয়ে রইল। নীরা নীলাকে বলল, নীলু, বলছিস এগুলো হয়? চল ওই দিকটায় যাই। চলো। আর এই যে ভেবেচিন্তে উত্তরটা দিবে, আর উত্তরটা যেন হ্যাঁ হয়, না হলে কিন্তু খবর আছে। নীরা এক প্রকার জোর করে নীলাকে নিয়ে সামনে এগিয়ে গেল। নীল হাবার মতো তাকিয়ে আছে নীলার দিকে। নীরা আর নীলা এগিয়ে একটা কদম ফুলের গাছের তলায় গিয়ে দাঁড়ালো। নীরা আর নীলা কানে কানে কি যেন বলল। নীলা নীলকে জোরে ঢাক দিয়ে বলল, এই ছেলে, এই শুনছো, এদিকে আসো তো একটু। নীল উঠে দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে যায়। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, জি বলেন। ওই তুমি এত দূরে কেন? পাশে এসে দাঁড়াও। নীল গিয়ে সামনে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, জি।
এবার বলেন। আমাদের দুজনকে দুটি করে কদম ফুল নিয়ে দাও না। সরি, আমি গাছে উঠতে পারি না। এত কিছু শুনতে চাই না, যেভাবেই হোক আমাদের কদম ফুল দিতে হবে তোমাকে। আচ্ছা, চেষ্টা করে দেখি। নীলদের পাশ দিয়ে একটা ছেলে ফুল দিয়ে যাচ্ছিল। নীল ছেলেটার কাছ থেকে 2টা করে কদম ফুল দিয়ে নীরা আর নীলাদের হাতে ধরিয়ে দিল। সন্ধ্যা নেমেছে প্রকৃতি জুড়ে। সূর্যটা পশ্চিমা আকাশে হেলে পড়েছে। দূর আকাশে শালিক, চড়ু, ময়না পাখি ছুটে চলেছে নিজ গন্তব্যে। পার্কের ভিতরে থাকা গাছগুলো শালিক আর ময়নার কিচিরমিচির শব্দে চারিদিকে মুখরিত হয়ে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা নিজ গন্তব্যে চলে যায়। রাত তখন 12টা কি 1টা হবে। চারিদিকে নীরবতা ছেয়ে গেছে। নিস্তব্ধ একটা রাস্তায় কালো রঙের একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িটার ডিগির উপর একটা ছেলে বসে আছে, হাতে পিস্তল, মুখে সিগারেট, পরনে কালো লম্বা কোট, কালো ছেঁড়া স্টাইলিশ প্যান্ট, কালো লফার জুতা, মুখে সিগারেট নিয়ে মাথা নিচু করে বসে আছে। ল্যাম্পপোস্টের আলোয় সিগারেটের ধোঁয়াগুলো বেশ স্পষ্ট। দূরে কোনো জায়গা থেকে কুকুরের ডাক শুনে যাচ্ছে, যা বেশ বিট খুঁটে আর ভয়ঙ্কর শব্দে পরিণত হচ্ছে। গাড়ির ডিগি থেকে নেমে দাঁড়ে রাস্তায় ছেলেটা। এক হাতে পিস্তল, অন্য হাতে আত পড়া জ্বলন্ত সিগারেট। অর্ধেক খাওয়া সিগারেটটা মুখে নিয়ে একসাথে কয়েকটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয় রাস্তার এক পাশে। মুখে থাকা ভৌতিক মাছটা খুলে হাতে নেই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চারিদিকে, সাথে বাতাসও বইছে বেশ। ছেলেটা বাবু হয়ে বসে পড়ে পিচঢালা রাস্তার মাঝে। দূরে দেখা যাচ্ছে একটা গাড়ি আসছে। ল্যাম্পপোস্টের আলো চারিদিকটা কেমন যেন বেশ সুন্দরই লাগছে। দূরে গাড়িটার হেডলাইট দেখতে পায় সে। মুচকি হেসে মাছটা আবারও পড়ে নেই সে। সাদা রঙের গাড়িটার তার থেকে কিছুটা দূরে এসে কষে ব্রেক করে থামে। পরপর 4টি ছেলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ছেলেগুলোকে বেশ ভালো করে চিনে ছেলেটা। রাফাত, রাফিন, সিয়াম আর সোহেল, সবার মুখে তার মতো ভৌতিক মাছ। ছেলেগুলো বসে থাকা ছেলেটার সামনে এসে দাঁড়ায়। বৃষ্টির শব্দটা ধীরে ধীরে বেরিয়েই চলছে নিঃসংকোচেই। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, যা বৃষ্টির গতি বাড়ার সাথে সাথেই বেড়ে চলছে। পিচঢালা এই নিস্তব্ধ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে 5টি ছেলে, সবাই একজন রাফিয়ান, যারা কেবল তাজা রক্তের গন্ধে নিজের অস্তিত্বটা খোঁজে, আকাঙ্ক্ষা বিভোর। সিয়াম নামের ছেলেটা বসে থাকা ছেলেটাকেই বলল, ভাইয়া ভাইয়া, অন্তরের খোঁজ পেয়ে গেছি। সিয়ামের কথা শুনে বসে থাকা ছেলেটা মুচকি হেসে মাথা নিচু করল। সিয়াম ছেলেটা একটা মোটা জাতীয় কাগজ এগিয়ে দিল ছেলেটার দিকে। ছেলেটা কাগজটায় থাকা লেখাগুলো পড়ে নিল। আবারও শব্দহীন মুচকি হাসল সে, যে হাসির আলাদা একটা বিটঘুটে স্বাদ আছে, যেখানে রয়েছে প্রিয় মানুষ হারানোর তীব্র হাহাকার আর কষ্ট। ছেলেটি উঠে দাঁড়ায়, মুখের মাস্কটা খুলে ফেলে সে। অন্তর সেই মায়াময় চেহারাটা মনে পড়তেই চোখ মুখ লাল হয়ে ওঠে তার। সেই মায়াময় চেহারার পিছনে যে এক বিশ্বাসঘাতক ছিল তা কি জানতো? সিয়ামের সামনে এসে দাঁড়ালো ছেলেটি। আমি না ডাকা পর্যন্ত সিটিতে আসবি না, সময় হলে তোদের আমি ডেকে নেব। জি ভাইয়া। এই রাফাত, তোকে 2টি মানুষের পিছু নিতে হবে। আমি মেসেজের মাধ্যমে পরে জানিয়ে দেব কারা তারা। আচ্ছা ভাইয়া। আর সিয়াম, মায়াকে বলবি আমি ঠিক আছি, চিন্তা মানা করবি। আর মেয়েকে বলবি আমি না বলা পর্যন্ত এখানে না আসে। জি ভাইয়া। তাহলে যা। সাদা রঙের গাড়িটা করে ছেলেগুলো চলে নিস্তব্ধ রাস্তায় দিয়ে নিজ গন্তব্যে। ছেলেগুলো চলে যাওয়ার পর সেখানে ছেলেটা হাতে থাকা কাগজটা কেড়ে ফেলে দেয় পকেট থেকে। একটা সিগারেট জ্বালায় সে। মুখে নিয়ে একসাথে কয়েকটা টান দিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির স্পিড তুলে চলে যায় নিজ গন্তব্যের দিকে। হাত ভাঙা বাড়ির ভিতরে বেশ অনেকগুলো মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। বাড়ি বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। চারিদিকে কেমন যেন নিস্তব্ধ। সারসা বাতাস বইছে চারপাশটায়। একটি কালো রঙের ফেরাবি লাগো খচিত গাড়ি এসে থামলো আধা ভাঙ্গা গাড়িটার সামনে। লম্বা কালো কোট ছেঁড়া স্টাইলে প্যান্ট পরিহিত একটি ছেলে নামলো গাড়িটা থেকে। পকেট থেকে একটা সিগারেট নিয়ে জ্বালায়। দূর থেকে বেশ কিছু কুকুরের ডাক শোনা যায়। যখন হাঁপিয়ে যায় তখন বিটঘুটে একটা শব্দ বের হয়। কালো কোট পরিহিত লোকটা
আধ ভাঙ্গা বাড়িটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। ধীর পায়ে হেঁটে বাড়িটার ভিতরে প্রবেশ করে সে। বাড়িটার ভিতরে একটাই মাত্র রুমটার ভিতর থেকে বেশ জোরে মিউজিকের আওয়াজ শোনা যাচ্ছে। ঘরটার ভিতরে অনেকগুলো মদের বোতল সাথে সিগারেটের প্যাকেটও দেখতে পায় সে। প্রায় 20-30 জন ছেলে আছে ঘরটার ভিতরে, সবাই নেশায় মগ্ন হয়ে আছে। দরজা খোলার শব্দ পেয়ে দরজার দিকে তাকায়, ভাবে এত রাতে এখানে কে আসলো। তারা দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, গায়ে কালো কোট, মুখে ভৌতিক মাস্ক। লোকটা যখনই রুমটার ভিতরে ঢুকতে যাবে তখনই সেখানে থাকা ছেলেগুলোর মধ্যে থাকা ছেলেটাই বলে উঠল, আব্বে কে তুই? এখানে কি? চলে যা এখান থেকে। লোকটা কিছু বলে না, একদম চুপ হয়ে থাকে সে। ছেলেগুলোর মধ্যে থাকা একটা ছেলে সামনে এসে দাঁড়ায়। লোকটার মাথা পিস্তল ঠেকিয়ে বলে, তোরা না বললাম চলে যেতে, ভেতরে আসছিস কেন? লোকটা চোখ ঘুরিয়ে অন্তর দিকে তাকায়, দেখে একটা চেয়ারে বসে আছে সে। লোকটার সামনে থাকা ছেলেটা সরিয়ে অন্তরের সামনে এসে দাঁড়ায়। অন্তর উপরে তাকায়, সামনে থাকা ব্যক্তিকে চিনে ফেলে। তার ছেলেপুরের মধ্যে থাকা একটা ছেলেকে বলে একটা চেয়ার এনে দিতে। 60 ওয়াটের হলদি আলোর বাল্ব জ্বলছে। চারিদিকে তাকালো আগন্তক, দেখে ভাঙা কয়েকটা চেয়ার আর টেবিল রয়েছে। মাথার উপর রয়েছে সিলিং ফ্যান। সিলিং ফ্যানটা বেশ জোরেই ঘুরছে। আগন্তক খেয়াল করে সামনে বসে থাকা অন্তর নামের ছেলেটা বেশ ঘামছে। মুচকি হাসে সে, আর মনে বলে ওঠে, ব্ল্যাক ককরেজ গ্যাং। কেমন আছিস অন্তু? ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবি না? কেন এমন করেছিলি? ওকে গুলি না করে আমাকে করতি, বিশ্বাস কর একটু কষ্ট পেতাম না। সে না তো ওকে ভাইয়ের মতো দেখতো, তারপরও কেন এমন করলি বল? সবার সামনে সে আমাকে চর মেরেছিল, খুব রাগ হয় আমার, তাই মেরে দিয়েছি। এখন তুই মরবি। আচ্ছা মার দেখি, আমি তোর সামনে বসে আছি, জাস্ট একটা গুলি খরচ করতে হবে। বেশ ভয় পেয়ে যায়। আগন্তুকের এরকম অট্টহাসির মানেটা বেশ ভালো করে জানে। আচ্ছা আমাকে মারার আগে তো বলে যা তোর সাথে আর কে কে ছিল। ছেলেগুলোর মধ্যে থাকা শাহেদ নামের একটা ছেলে এসে বেশ জোরে ঘুষি মারে আগন্তুকের মুখে। আগন্তুক ছিটকে পড়ে যায় মাটিতে। আগন্তুক বেশ জোরে হেসে ওঠে, বেশ ভয়ঙ্কর লাগে হাসিটা তাদের কাছে। হঠাৎ অন্ত খেয়াল করে দূরে দাঁড়িয়ে থাকা আহাদ নামের ছেলেটা পড়ে যাচ্ছে। ছেলেটার কপাল ভেদ করে অপর পাশে চলে যায় সাইলেন্সার লাগানো পিস্তলের বুলেট। একে একে সবাই পড়ে যায় মাটিতে, শুধু 3টে ছেলে বাদে, অন্তর, শাহেদ আর আগন্তক। দরজা থেকে কারো আসার আওয়াজ পায় তারা। আগন্তক সহ অন্ত আর শাহেদ অবাক হয়। শাহেদ রাগের বসে বলে আগন্তকের দিকে পিস্তল তাক করে বলল, শালা সব তোর জন্য হয়েছে, তোকে মেরে ফেলবো আমি। শাহেদ যখনই ট্রিগারে চাপ দিবে তখনই শাহেদের হাতে একটা গুলি লাগে, পিস্তলটা হাত থেকে পড়ে যায়। অন্ত দেখে আগন্তকের মতো ড্রেস পরে এসেছে দ্বিতীয় আগন্তকটা। তাদের সামনে এসে মুখ থেকে মাস্কটা খুলে ফেলে সে। অন্ত আনমানে বলে ওঠে, মেঘ। পরপর গুলি শাহেদের কপালে আর পরপর গুলি করে শাহেদের কপালে আর বুকে। শাহেদ সেখানেই মারা যায়। 60 ওয়াটের হলদা আলোটা প্রায় নিবু। ভাঙ্গা বাড়িটার মধ্যে দাঁড়িয়ে আছে 3 জন রাফিয়ান, যার একজন বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে নিজের প্রাণটা হারাবে। প্রথমে আসা আগন্তকটি বলে উঠল, তোর সাথে আর কে কে ছিল অন্তু? তোকে মারবো না। আমি জানি না, আর জানলেও বলবো না। আর তোদের মৃত্যু খুব কাছাকাছি, তারা খুব তাড়াতাড়ি আসবে তোদের কাছে। আগন্তক তার কাছে থাকা .52 ক্যালিভরে পিস্তলটা নিয়ে কপালের মাঝ বরাবর গুলি করে দেয়। অন্তর্নিত দেহটা পড়ে আছে। আগন্তক লোড করা পিস্তলের বুলেট শেষ না হওয়া পর্যন্ত গুলি চালাতে থাকে। আগন্তক মুখে থেকে মাস্কটা খুলে ফেলে মোবাইলটা হাতে নিয়ে সিয়ামকে কল দেয়। মোবাইলটা কানে ধরেই বলল, ভাঙা বাড়িটাতে এসে যা তোরা। কলটা কেটে দেয় সে। চেয়ারে গিয়ে পায়ের উপর পা তুলে একটা ড্রিঙ্কসের বোতল হাতে নেয় সে। মেয়েকেও এসে বসলো, সিগারেট ধরালো সে। সিপি খুলে ঢকঢক করে গিলতে থাকে মদ। মেঘের দিকে ছুড়ে মারে। পকেট থেকে একটা সিগারেট নিয়ে টানতে থাকে। সিয়ামরা এসে পৌঁছায়। সিয়াম, রাফাত, রাফিন আর মিজান সবে একসাথে এসেছে। ভাঙ্গা বাড়িটা প্রবেশ করে তারা। আগন্তক বলে, অন্তুর মাথাটা দেহ থেকে আলাদা করে ফেল, তারপর হাত দুটো বেঁধে পুরো বডি ডাউনকে ফ্যানের সাথে বেঁধে ফেলে দে। সিয়ামরা তাই করলো।
মেঘ জানে বেশ কিছুক্ষণ এরকম পাগলামি করবে তার সামনে বসে থাকা ছেলেটা। মেঘ মুচকি হাসে। তাদের মধ্যে থেকে কেউ একজন পুলিশকে ফোন করে বলল এখানে খুন হয়েছে, আর আমার গাড়িটা তোরা নিয়ে চলে যা। ওই মেঘ চল। মেঘ আর আগন্তুক হেঁটে চলে যায় অচেনা রাস্তা দিয়ে, যেখানে রয়েছে শক্ত এক বন্ধুত্বের বাঁধন। দুজন রাফিয়ান হেঁটে চলছে পরবর্তী শত্রুদের খোঁজে।